নার্সদের কি সেই রেকগনিশনটা হয় যে রেকগনিশনটা নার্সরা ডিজার্ভ করে? নার্সিংটা কিন্তু অ্যাট পার এখনো সেই অবধি যায়নি। আয়া আর নার্স এক নয়, কিন্তু আমি আয়াদেরকে ছোট না করেই বলছি। সিস্টাররা যদি ঠিকঠাক কাজ না করে পেশেন্ট সুস্থ করা মুশকিল। এই স্টেটে ডিপ্লোমা হোল্ডার এমপ্লয়ি আদার দ্যান নার্স, তারা যে স্কেল পায় নার্সরা সেই স্কেল পায় না। নার্স রুগী অনুপাতটা যথাযথ করতে হবে। যথাযথ মানে আমরা যখন বলি তখনও জানি 5:1 হবে না, সেটা 10:1 হোক। মানে নার্স মানে কিন্তু এটা নয় যে আমি ওয়ার্ডে গেলাম, কটা ইঞ্জেকশন দিলাম, স্যালাইনের বোতলটা শেষ হয়ে গেছে, পাল্টে দিলাম, আবার চলে এলাম, এটা নয়। নার্স মানে কিন্তু অনেক কিছু, কিন্তু আমাদের ভাবার সময় নেই। নমস্কার, মুক্তির আড্ডাঘরের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। যে কোনো সভ্য সামাজিক ব্যবস্থায় স্বাস্থ্য ব্যবস্থা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্বাস্থ্য ব্যবস্থা কথা বললেই আমাদের প্রথম যাদের কথা মনে পড়ে তাঁরা হলেন ডাক্তার। আমরা ভুলে যাই যে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ রয়েছে এই স্বাস্থ্য ব্যবস্থায়, যাদের ছাড়া এই ব্যবস্থাটা অসম্পূর্ণ, যাদের হাত ধরে ডাক্তারদের চিকিৎসা রোগীর কাছ অবধি পৌঁছয়। তারা হলেন আমরা যাদের সিস্টার বা নার্স বলি, সেই গোষ্ঠী। এনাদের সাথে আমাদের একটা কেমন লাভ হেট সম্পর্ক। এনাদের ছাড়া আমাদের চলবে না, অথচ একটু ফাঁক পেলেই এনাদের সমালোচনা করতেও আমরা ছাড়ি না। আজকে আমাদের পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থায় নার্সদের ভূমিকা, তাদের দায়িত্ব, তাদের অধিকার, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথি শ্রীমতী ভাস্বতী মুখার্জির সঙ্গে। ভাস্বতীকে মুক্তির আড্ডাঘরে স্বাগত। তিনি প্রায় 40 বছর ধরে কাজ করে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। আমি প্রথমে যেটা জানতে চাইবো, আমার খুব জানতে ইচ্ছে করছে যে ছোটবেলাটা কেমন কেটেছে, কোথায় কেটেছে, আপনার পরিবার, চাকরি, এগুলো একটু যদি আমাদের বলেন। প্রথমেই বলি, মুক্তির আড্ডাঘরে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ। আমার পেশা নিয়ে আমি কিছু কথা শেয়ার করতে পারবো এই জন্য। আমার ছোটবেলা কেটেছে বেশিরভাগটা এই উত্তর 24 পরগনা, তারপরে আমি মানে ইয়েতে কি বলে খড়দাতে, তার আগে বেলঘরিয়াতেও ছিলাম। আসলে বাবা টিচার ছিলেন তখনকার সময়, মানে আমার 63-তে জন্ম, তো সেই সময়কার টিচারদের কি অবস্থা ছিল সে তো নিশ্চয়ই সবাই জানেন, আমিও বড় হয়ে জেনেছি। তো ছিল, পড়াশোনা করতাম, আমাদের সময় যেটা ছিল মাঠ ছিল, খেলাধুলা ছিল, পড়াশোনা করছি, এভাবেই চলছিল। তো আমার কাকু ছিলেন, আমার মেজ কাকু ছিলেন আর্মিতে। তো এই যে 71-এর যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটাতে কাকু ছিলেনও, তার আগে আরো দুটো যুদ্ধে ছিলেন বলে বাড়িতে গল্প শুনেছি, কিন্তু 71টা আমি মনে রাখতে পেরেছি। তো সেই যুদ্ধে কাকু বুলেট ইঞ্জুরি কাকুর হয়েছিল, এবং তারপর থেকে অনেকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। তার ফলে কাকুর একটা ইচ্ছা ছিল যে ওই হাসপাতালে থেকে সিস্টারদেরকে দেখে যে আমার ভাইজিও তাহলে সিস্টার হবে। আমি তখন এগুলো জানি না। এই হায়ার সেকেন্ডারি পাস করার পর কাকু এটা বলেছেন বলে বাবা মাঝে মাঝে আলোচনা করতেন, কিন্তু আমি যাব, তার প্রিপারেশন, এগুলো কিছুই ছিল না। পড়াশোনা করছিলাম, কাকুকে দেখতে কিন্তু আমি যেতাম কমান্ড হসপিটালে, এই আলিপুর কমান্ড হসপিটালে ভর্তি ছিলেন, এবং দেখতাম সিস্টারদের। কাকু আবার বলতো, এই দেখ, দেখেছিস কি সুন্দর সিস্টার, অমুক তমুক। আমিও দেখতাম, পোশাকটা খুবই আকর্ষণীয়, এবং তারা খুব মানে
গম্ভীর হয়ে এদিক ওদিক চলে যাচ্ছেন, আবার যখন পেশেন্টের কাছে এসে কথা বলছে তখন দেখছি ওরা দুটো যেন আলাদা মানুষ, হাঁটছিল খুব কড়া হয়ে কিন্তু কথা বলছেন বেশ সুন্দর করে। তো এরপরে যখন হায়ার সেকেন্ডারি পাশ করে আমি কলেজে ভর্তি হই, তখন ওই নার্সিং এ ট্রেনিং এর যে বিজ্ঞাপন হয় সেই বিজ্ঞাপনে বাবাই একটা অ্যাপ্লাই করে রেখেছিলেন। তারপরে যখন মেডিকেল টেস্টের জন্য চিঠি এলো বাড়িতে, তখনই আমি জানতে পারলাম ভালো করে আর কি। এবার ভাবছি যে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হলে ভালো হয়। আমার ফিলোসফি অনার্স ছিল, সেকেন্ড ইয়ারে উঠেছি, অনার্সটাও আছে, ফলে একটা খুশি। কলেজে গেলে যেমন হয় বন্ধু বান্ধব। ভিক্টোরিয়া কলেজে আমি পড়তাম। তো আমার বড় মামা ছিলেন সেই সময় আর কি গভর্নমেন্টের গেজেটেড অফিসার র্যাঙ্কেই চাকরি করতেন। বড় মামা আমাকে বললেন, চাকরি করার কি তোর ইচ্ছা আছে কিছু? তা আমি বললাম, হ্যাঁ, সেটা হলে তো ভালোই হয়। আমার মা স্কুল টিচার ছিলেন, যদিও সেই সময় স্কুল টিচার ছিলেন সম্ভবত আমারই কারণে, কোথায় থাকবে, বাবাও টিচার, এই কারণে চাকরিটা মা শেষ পর্যন্ত আচ্ছা, ছেড়ে আপনার বাবাও দিয়েছিলেন। শিক্ষক ছিলেন? হ্যাঁ, আমার বাবাও শিক্ষক ছিলেন, কাকু ছিলেন আর্মিতে। তো বা তখন মা আমার ইচ্ছা যে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি। তো মামা বললেন যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, কিন্তু খুব সাংঘাতিক যদি কিছু রেজাল্ট না হয়, সেই সময় মানে আমি 81-এ হায়ার সেকেন্ডারি পাস করেছি, ওই 83 এরকম সময় কলেজে ভর্তি হয়ে চাকরি পাওয়াটা কিন্তু মুশকিল। সেটা ভেবে সিদ্ধান্ত তুমি নাও, তোমার ব্যাপার। তখনও আমি খুব একটা সিরিয়াস না, ঠিক আছে যাবো, মেডিকেলে কি হবে, জানিই তো না মেডিকেল গেলে কি হবে না হবে। তারপর দেখলাম মেডিকেল টেস্টের জন্য গেলাম, নানা রকম সব পরীক্ষা হলো, চোখ, চেস্ট এক্সরে, এটা সেটা সব হলো। দু তিনজনের সঙ্গে আলাপ হলো যারা এসছে আমারই প্রায় সমবয়সী, কেউ একটু বড়ও আছে। তো চলে এলাম বাড়িতে, ও আবার কবে চিঠি আসবে, সিরিয়াস নই আর কি ব্যাপারটায়। তারপরে আবার চিঠি আসলো যে অমুক দিন ট্রেনিং এ জয়েন করতে হবে। তো চলে গেলাম, তখন আমি তারপরে বাড়িতে বললাম যে না তাহলে যাই, ট্রেনিংটাতেই যাই। মারও ইচ্ছা ছিল আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, কিন্তু আমি চলেই গেলাম। গিয়ে প্রথম প্রথম কিন্তু খুব একটা খারাপ লাগেনি, কারণ বন্ধু বান্ধব সবাই মিলে বেশ আছি, পড়াশোনা আছে। কিন্তু যেটা হয়েছিল খারাপ লাগেনি, যেটা ভয় হয়েছিল যে আমরা পিওরলি বেঙ্গলি মিডিয়ামের ছাত্রী, আর্টস নিয়ে পড়াশোনা করেছি। গিয়ে দেখলাম অনেক আর্টসের মেয়েরা আছে, বন্ধুরা যারা আলাপ হচ্ছে আস্তে আস্তে, সায়েন্সের মেয়েও আছে, কিন্তু আর্টসই বেশি। তা আমরা বোধহয় পারবো না, কারণ এই মোটা মোটা বই, অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, নার্সিং প্রসিডিওর সবই ইংরাজি, বাংলা তো কোনো বই নেই। আমি একটু বাধা দিচ্ছি হ্যাঁ, আপনাকে। হ্যাঁ, এই আমরা জানি যে একজন নার্স মানে প্রায় হাফ ডাক্তার। তো নার্সদের পড়াশুনোটা কি এতটাই গভীরে যায় যে ডাক্তারি আম আ করার মতন প্রায় আরকি? হ্যাঁ, মানে সেটা তো ধারণা ছিল না, গিয়ে বুঝলাম মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক্স সবই আমাদের পড়তে হয়, মাইক্রোবায়োলজি সবই পড়তে হয়। এখন তো আরো অনেক কিছু সাবজেক্ট ঢুকেছে, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোও ঢুকেছে এখন, তখন সেগুলো ছিল না। আচ্ছা। তো ফলে একটা মনে হতো যে পারবো না বোধহয় শেষ অবধি। কিন্তু পারবো না মানে একটা ভয়ও আছে। ফলে পড়াশোনাটা করতে করতে এক একটা হার্ডলস পেরোচ্ছি, কনফিডেন্স বাড়ছে। তারপরে ওয়ার্ডে আমাদের প্র্যাকটিক্যালটা এখন যে মেয়েরা করে, আমরা যখন করেছি তখন আমাদের প্র্যাকটিক্যাল অনেক বেশি ছিল। আমরা এক একটা ওয়ার্ড আমরা দায়িত্ব নিয়ে আমরা ওয়ার্ডটা চালাতাম, মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের স্টুডেন্টরা মিলেই, মানে যখন পড়াশুনো যখন করছেন? পড়াশোনা করছি ওকে। তখনই। তো ফলে আমরা যখন পেশেন্টদের কাছে যেতাম, পেশেন্ট আর ভর্তি হলো, ট্রিটমেন্ট হলো, সব রকম কিছু হওয়ার পর যখন পেশেন্টটা ছুটি হয়ে বাড়ি যেত, এবং বাড়ির লোকেরা যখন খুবই গ্রেটফুল, তারা এটা যখন তারা বলতো, তখন মনে হতো আমি ঠিক জায়গাতেই এসেছি। হ্যাঁ, মানে ঠিকই তো, এর থেকে ভালো কি? তারপরে বাচ্চারা ভর্তি হচ্ছে, কোনো ভাবতেই পারতাম না ওইটুকুটুকু বাচ্চাদের অপারেশন কি করে জানবো। আমরা তো মধ্যবিত্ত পরিবারে পড়াশোনা করেছি, আশেপাশেও কাউকে খুব অসুখ হতে দেখলেও শুনতাম ও অসুস্থ, হাসপাতালে তো কোনোদিন যাইনি। আমি যখন কাকুকে দেখতে যেতাম তখন অত খারাপ পেশেন্ট দেখিনি, অন্য কাকুরা দেখতাম ঘোরাঘুরি করছে, পেশেন্ট আমাদেরকে পৌঁছে দিত, নিচ অব্দি, ওয়ার্ডের নিচ অব্দি আসতো। ফলে অনেক নতুন নতুন জিনিস জানছিলাম। আবার একটা যখন দুর্ঘটনা ঘটছে, তখন বাড়ির লোকের যে সাংঘাতিক একটা আর্তনাদ, হাহাকার, সেটাও আবার মন খারাপ করতো। যদি বেঁচে যেত তাহলে তার ওদের এরকম কাঁদতে হতো না, ইস যদি বেঁচে যেত, এরকমও মনে হতো, মন থেকেই খুব খারাপ লাগতো। তো এই করে করে আমরা ট্রেনিংটা কমপ্লিট করলাম। আমাদের ব্যাচ, আমরা 86 এর অগাস্টে আমরা ট্রেনিংটা দেখলাম খুব সাকসেসফুলি পার করতে পারলাম। এবং লক্ষণীয় এটা যে নার্সিং এর পড়াশোনায় কিন্তু 50% পেলে পাস,
34 বা 35% নয়, 50% থিওরি এবং প্র্যাকটিক্যাল। এবং থিওরি পরীক্ষা প্র্যাকটিক্যাল সবই কিন্তু বাইরে হয় পরীক্ষাটা, মানে আমি যেখানে পড়ছি যে কলেজে সেখানে কিন্তু না, অন্য জায়গায় গিয়ে পরীক্ষা দিতে হবে। এবং প্র্যাকটিক্যাল হয়, ভাইভা যেগুলো হয় বাইরে থেকে এক্সামিনার আসেন। ফলে খুবই কঠিন পড়াশোনা এবং খুবই কঠিন কাজ। তার সঙ্গে নাইট ডিউটি আছে। নাইট ডিউটি তখন আমাদের বয়স কম, এনার্জি ছিল, পেরে গেছি, মানে এখন বুঝি যে বয়স কম থাকলে অনেক কঠিন কাজও করে ফেলা যায়। তো করেছি। নার্সিং প্রফেশনে আসা নিয়ে আমি মানে ব্যক্তিগতভাবে আমি কোনোদিনও মনে হয়নি যে কেন এলাম। আমার মনে হয়েছে আমি ঠিক জায়গাতে এসেছি, এবং লাইফের এত লেয়ার এখানে দেখা যায়, সেটা আমার ধারণা যে অন্য কোনো প্রফেশনে এতটা দেখা যায় না। মানে মানুষটা বেরিয়েছিল, একটু কোথাও যাচ্ছিল, আনন্দ করবে, কোথাও খাওয়া দাওয়া করবে, সেখান থেকে আসবে, কোথাও বেড়াতে যাচ্ছে, অল অন এ সাডেন একটা দুর্ঘটনা সব পাল্টে দিল। এই যে চোখের উপর দেখা যে একটা সুন্দর পোশাক আশাক পরে সে যাচ্ছিল, তাকে ডাকলে আর সাড়া দিচ্ছে না, মানে এগুলো খুব কাছ থেকে দেখা। প্রথম একটা জিনিস খুব অবাক লেগেছিল যে অ্যাম্পুটেশন হয়। দেখছি পেশেন্টটা বেডে শুয়ে আছে, আর অ্যাম্পুটেড লিমসটা, পার্টটা ড্রেসিং রুমে রয়েছে, তারও একটা ডেথ সার্টিফিকেট লিখতে হয়। খুব অবাক লাগতো। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, মানে হাতটা কেটে বাদ গেল, মানে নিয়ে বাদ গেল, মানে ফেলে দেওয়া হলো, ওরকম নয়, ও, তারও একটা ডেথ সার্টিফিকেট লিখতে হয়। তারও একটা রেকর্ড থাকে। অবশ্যই, কার কি বৃত্তান্ত, কটার সময়, কে করেছেন থাকে, মানে কিরকম একটা লাগতো। মানুষটা ওখানে শুয়ে আছে, পাটা এখানে। এবং এও দেখেছি যে অ্যাম্পুটেশন হওয়ার সঙ্গে সঙ্গে হার্ট ফেল করেছেন। তিনি যখন বুঝেছেন তার পাটা নেই, সঙ্গে সঙ্গে তিনি কন্ডিশনটা আরো খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে একটা যুদ্ধকালীন প্রস্তুতি ম্যানেজমেন্ট, কিন্তু শেষ রক্ষা হলো না। আবার এমনও হয়েছে শেষ রক্ষা হয়েছে। এই এই যেগুলো কাছে থেকে দেখা, তাতে করে একটা উপকার আমার মনে হয় এই মেডিকেল প্রফেশনে যারা আছে, আমার সমস্যাটা তখন অনেক পিছিয়ে যায়। আমারটা তো আমি এইভাবে লড়াই করে পারবো, কিন্তু এটা তো আর পারা গেলই না। ঠিক ঠিক। আমার আমার যে কষ্টটা, আমার যে সমস্যাটা, এটা অনেক হালকা হয়ে যায়। কিন্তু যেখানে এর মধ্যে থেকে আবার আরেকটা জিনিসও দেখলাম, যে নার্সিং এ আসাটা, মানে নার্সিং নিয়ে কথা বলতে গেলে ফ্লোরেন্স নাইটিঙ্গেল আসবেন না, এটা তো হতেই পারে না। কারণ মডার্ন নার্সিং, সায়েন্টিফিক নার্সিং এ প্রবক্তা হচ্ছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এবার ফ্লোরেন্স যখন নার্সিং এ এসেছিলেন, সেইটা একেবারে নার্সিং এ আসার উপযুক্ত সময়ই ছিল না। ফ্লোরেন্সের জন্য তো নয়ই, মানে ওই রকম একটা বিত্তশালী বাড়ির মেয়ে নার্সিং এ আসছে, ওনার দিদি এবং মা কিছুতেই মেনে নিতে পারতেন না। দিদি তো প্রায়ই ফেন্ট হয়ে যেতেন যে বোন কেন এখানে যাবে। কারণ তখন নার্সিং এ আসতো তারাই যাদের আর কোথাও কোনো গতি নেই, তারাই নার্সিং এ আসতো। তো ফ্লোরেন্স তো তা নয়, তারা বছরে একবার দুবার করে ইউরোপ ভ্রমণে বেরোন, সাংঘাতিক ব্যাপার। কিন্তু ফ্লোরেন্সের কিন্তু একটা চিন্তা হতো ওই দেখে শুনে, যে আমার এই যে সমস্ত, ফ্লোরেন্সের কোটেশনের মধ্যেও আছে যে আমার এই যে জামা কাপড়, আমার খাওয়া, আমার আমার যে আরামের সমস্ত জিনিসপত্র যারা তৈরি করছে, তারা সব থেকে খারাপ আছে, ওদেরকে কে দেখবে। এই একটা চিন্তা ওনাকে এই জায়গায় আনতে বাধ্য করেছিল, মানে এই যে নিজের থেকে আসবো, বাড়িতে কেউ ওটা নয়, ওইদিকে যাওয়ারই কোনো প্রশ্ন নেই। ওনার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তাতে উনি প্রতিদিন একটা নতুন নতুন পোশাক পরবেন, ফুলদানিতে ফুল সাজাবেন, গেস্টরা আসবে, কেউ খাবার তৈরি করে দেবে, উনি শুধু হাতে দেবেন বা তাদের সঙ্গে কথা বলবেন, এটাই ওনার জীবন হওয়ার কথা। কিন্তু উনি এলেন এমন একটা জীবনে, আসতে চাইছেন যেখানে কোনো শিক্ষিত, কোনো ভালো পরিবারের মেয়েরা আসে না। এইটা কিন্তু আপনি সমাজের সমস্ত ক্ষেত্রে দেখতে পাবেন যে এরকম কিছু দলছড়া বেয়াড়া মানুষ থাকেন বলেই আজকে আমরা এই জায়গায় সভ্যতাটা আসতে দেখতে পারছি। পেয়েছি। আমরা বুঝি যে আমরা আজকে ভাবতে পারি এই প্রফেশনে আসা যায়। কিন্তু আমি তবুও বলবো যে ফ্লোরেন্স যেখান থেকে এসেছিলেন, আজকে পর্যন্ত নার্সিং একটা পেশা, এটা এই পেশাটাতে আসলে উপার্জন করা যায়। আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট বলতে যেটা বুঝি সেটা মেয়েদের হয়, কিন্তু তা সত্ত্বেও নার্সিংটা কিন্তু অ্যাট পার এখনো সেই অবধি যায়নি। আমি সোসাইটির কথা ছেড়েই দিলাম, হাসপাতালের মধ্যেই নার্সদের কি সেই রেকগনিশনটা হয় যে রেকগনিশনটা নার্সরা ডিজার্ভ করে? আজও না, কিন্তু এই হয় না। এই 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 পেশায় যারা আসে তাদের সকলকেই এই প্রশিক্ষণ নেওয়াটা বাধ্যতামূলক, এই হ্যাঁ, পড়াশোনাটা না, এটা বাধ্যতামূলক? পাস না করলে তো হবে না। এই আচ্ছা। ট্রেনিং এর মধ্যে ঢুকতে হবে, পাস করতে না, হবে। এমন আমি যেটা জানতে চাইছি যে এমন কোনো পদ নেই যে যেটাতে
আহ, এই প্রশিক্ষণটা না নিয়েও একটু নিচুর দিকে এরকম কি আছে? না, যে সেরকম কিছু নেই, না, মানে না। সবাইকে পাশ আমাদের করেই আসতে হবে। ডিপ্লোমার নিচে আরেকটা অক্সিলারি নার্সিং আছে, না অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, মানে অ্যানাটমি ফিজিওলজি এবং এই মিডওয়াইফারিটা, এটা সবাইকেই শিখতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে। এই যে একটা ইনজেকশন আমরা দিই, এই ইনজেকশনটা দেওয়ার সাইট যেটা, সেটারও কিন্তু একটা সায়েন্স আছে। আমি গেলাম আর মানে মোটা মোটা ফুটিয়ে হাত দিলাম আমি না। ফুটিয়ে দিলাম ওরকম নয়, মানে ঠিক করে না দিলে কিন্তু একটা বিপদ ঘটতে পারে। ফলে এই ট্রেনিংটা না নিলে কেউই নার্স হতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যজনক, আপনি দেখবেন যে রাস্তাঘাটে আমরা দেখি যে হ্যাঁ, হ্যাঁ, নার্স এবং আয়া পাওয়া যায়। নার্সের সেন্টার কিন্তু হওয়ার কথা না। এই নিয়ে কিন্তু আমাদের সহকর্মীদের মধ্যে খুব ক্ষোভ আছে, বিশেষ করে যারা নতুন নতুন আসে, বা কেন এটা থাকবে, কেন এটা উঠছে না, কেন যাদের ক্ষমতা আছে, যারা আধিকারিক, যারা সেই সেই প্রভাব মানে এটা যারা করতে পারে, তারা কেন এটা আইন করে তুলে প্রশাসনিক দিচ্ছে না। ক্ষমতা যাদের হাতে হ্যাঁ, আছে। ব্যাপারটা হচ্ছে কি, প্রশাসনিক ক্ষমতা, আমরা পরে সিনিয়র হয়ে ভেবেছি যে একটা আইন হয়তো হলো, কিন্তু গলিতে অলিতে গলিতে কে সাইনবোর্ডটা লাগিয়ে দিচ্ছে, এটা দেখভাল কে করবে, নজরদারিটা কে করবে? হয়তো সে কারণে হচ্ছে না, কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। আয়া আর নার্স এক নয়, কিন্তু আমি আয়াদেরকে ছোট না করেই বলছি। না, একটা না, না, রুগী সুস্থ হওয়ার জন্য প্রত্যেকের প্রয়োজন আছে। আয়াকে প্রয়োজন আছে, আয়াকেও ট্রেনিং দিতে হবে, আয়াকেও জানতে হবে কিভাবে ধরবে, কিভাবে তুলবে, কিভাবে পাশ ফেরাবে, কোন অবস্থাতে শুয়ে শুয়ে খাওয়াবে, না কোন অবস্থাতে বসিয়ে খাওয়াবে, এগুলো সব তাদেরকেও জানানো দরকার। কিন্তু আয়া এবং নার্স পাওয়া যাচ্ছে কোথাও কোথাও, কাজের মাসিও লেখা থাকে, কাজের মাসি আয়া নার্স পাওয়া যায়, এরকমও লেখা থাকে। এটা খুব দুর্ভাগ্যজনক। যেভাবে সায়েন্স এগোচ্ছে, আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, কোথায় বিমান চালাচ্ছে মেয়েরা, যুদ্ধতে চলে যাচ্ছে মেয়েরা, ক্রিকেট খেলছে কি না করছে মেয়েরা, আবার রান্নাও করছে, আবার বাচ্চাটা কিন্তু মাকেই খুঁজছে। এই অবস্থার মধ্যে আমরা এখনো এখানে পড়ে আছি। ফলে ফ্লোরেন্স যেখান থেকে শুরু করেছিলেন, সবচাইতে দুর্ভাগ্যজনক যে লিখছে ওই সেন্টারে এটা পাওয়া যায়, তার থেকেও বেশি দুর্ভাগ্যজনক হচ্ছে আমি হাসপাতালে যেখানে কাজ করছি, অল টাইম আমি থাকছি, নার্সরা থাকছি, ডাক্তাররা কি থাকছেন না? অবশ্যই থাকছেন, কিন্তু রুগীর পাশে ডাক্তার এবং নার্স আজও পর্যন্ত সাফিসিয়েন্ট নয়, অনেকটাই কম। এবার ডাক্তার সে রাউন্ড দিলেন, তিনি শুনলেন, তার ডিরেকশন দিলেন, এবার সেটা এক্সিকিউট করবো কারা? আমরাই। এবার এক্সিকিউট করতে গিয়ে দেখা গেল যে আমার মনে হচ্ছে এইটার বদলে এইটা হলে ভালো হতো, আমি তো করতে পারবো না, তাহলে আমি ওটা বুঝে ডাক্তারকে আমি ডাক্তার। বললাম। তার মানে আমার সেই বুদ্ধিটা থাকতে হবে, তো আমার সেই অবজারভেশনটা থাকবে, স্কিলটা থাকবে, যে আমি ওনাকে বললাম যে দেখুন এটা মনে হয় 1 অ্যাম্পেলের জায়গায় 2 অ্যাম্পেল দিতে হবে, বা আমি বললাম যে দেখুন ওনার না মিন হোয়াইল এইটা হয়েছিল, তাহলে বোধহয় আপনাকে অন্য কিছু ভাবতে হবে। তাহলে একটা পেশেন্ট সুস্থ হওয়ার পিছনে একজন ডাক্তারের যতটা অবদান আছে, একজন নার্সেরও আছে, মেডিকেল টেকনোলজিস্ট যারা ফার্মাসিস্ট, যারা মেডিকেল টেকনোলজিস্ট তাদেরও আছে, স্বাস্থ্যকর্মীদেরও আছে। না, এখানে আমি একটা জিনিস জানতে চাইবো যে ওই যেটা বললাম যে আমরা শুনেছি যে একজন নার্স মানে হাফ ডাক্তার। তো মানে তাদের ডাক্তারি অনেক বিষয় তাদেরকে জানতে হয়, পড়তে হয়, কাজ করতে করতে অভিজ্ঞতা তো হয়ই। আছেই, হ্যাঁ। হ্যাঁ, ধরুন নতুন যারা জুনিয়র ডাক্তার যারা বা ইন্টার্নশিপ করে যারা, তাদেরকে কি আপনারা গাইড করেন? মানে যারা অবশ্যই, নার্সিং এ যারা হ্যাঁ, একটু সিনিয়র হ্যাঁ, লেভেলে আমাদের আছেন। অবশ্যই, এবং অনেক ডাক্তাররা আছেন সেটা স্বীকারও করেন, কেউ কেউ আছেন করেন না, কিন্তু অনেকেই আছে স্বীকার করেন। আমরা অনেক কিছু হাতে কলমে কাজ শিখিয়ে দিই, কিভাবে কি মেডিকো লিগাল আছে সেটা আমরা ওনাদের শেখাই, এবং পেশেন্ট সম্পর্কেও উনি যেটা করছেন, একটু দাঁড়ান, আপনার সিনিয়রকে একটু জিজ্ঞেস করুন, তার মানে কি কি তিনি হয়তো বলেন সিস্টার কেন, আপনার কেন মনে হচ্ছে, আমরা হয়তো বললাম হুম। এই কারণে মনে হচ্ছে, তখন তিনি সিনিয়রকে ডাকলেন, সিনিয়র এসে বললো হ্যাঁ সিস্টার তো ঠিকই বলেছেন। এরকম অনেক প্রথিতযশা ডাক্তারবাবু আছেন যারা কিন্তু মনে করেন যে সিস্টাররা যদি ঠিকঠাক কাজ না করে পেশেন্ট সুস্থ করা মুশকিল, এবং একটা সিস্টার ওয়ার্ডে আছে সে ঠিকঠাক কাজ করবে না, এটা হতে পারে না, এটা হবে না। তাই? হ্যাঁ, হতে পারে এইটা, যে ধরুন সে এলো না, তার বাড়ি সে অসুস্থ হলো, বাড়িতে কেউ এসে গেছে গেস্ট, সেটা হয়তো অথরিটি ভাবছে ইমার্জেন্সি নয়, কিন্তু আমার বাড়িতে গেস্ট এসে গেছে, আমি যখন একটা সামাজিক জীব আমাকে তো থাকতে হবে সেখানে, এইটা হতে পারে। কিন্তু আমি যখন এসে গেছি ডিউটিতে, আমি যখন এসে আমাদের মধ্যে একটা কথা ভীষণ চালু আছে, এত শরীর খারাপ ভাবছিলাম আজকে আসতেই পারবো না, কিন্তু ওয়ার্ডে যেই গিয়ে ইউনিফর্মটা পরলাম, ব্যাস আমার আর কিছু নেই।
এমনকি বাড়ির অনেক কথা কিন্তু আমরা আপনাদের এটা বলছি আমি যে আমি তৃপ্তি মিত্রর কাছে গল্প শুনেছিলাম, গল্প না, আমার চোখে দেখা। 4 জ্বর, হাঁটতে পাচ্ছেন না, ধরে 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 নিয়ে যেতে হচ্ছে। বসে মেকআপ টেকআপ সব করা হয়েছে এবং নাটকটি ছিল অপরাজিতা, একা করেন উনি। আমার পরিচিত এক দর্শক এসছেন, তো তাকে কথায় কথায় বাইরে যখন দেখা হয়েছে বলেছি যে আজকে কি হবে বুঝতে পারছি না, এত জ্বর তৃপ্তিদির। তৃপ্তিদিকে ধরে 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 উইংসের ধারে নিয়ে আসা হলো। যে মুহূর্তে ঢুকলেন উনি মঞ্চে, আমার সেই পরিচিত মানুষটি পরে বেরিয়ে এসে বলেছিল, তুই যে বললি যে উনি খুব জ্বর হয়েছে। দেখুন, যেই মধ্যবিরতি হলো অমনি কিন্তু পর্দাটা পড়লো, তখন কিন্তু আবার ধরে 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 ওনাকে, আপনাদেরও তাই? আমাদেরও যে তাই, বাড়ি সত্যিই থেকে তাই। বেরোতে পারছেন না হয়তো, হ্যাঁ, কিন্তু যেই মুহূর্তে হসপিটালে এসে পৌঁছলেন এবং ইউনিফর্মটা যে ওয়ার্ডে পরে নিলাম, এই ইউনিফর্মটার মধ্যে যেন একটা ম্যাজিক আছে। যেই ইউনিফর্মটা পরে নিলাম আমরা, আমাদের মধ্যে এটা খুব চালু কথা যে দেখ পারছিলামই না, মনে হচ্ছে আমি আজকে আর পারবো না আসতে, কিন্তু ভাবলাম আজকে যাব না, আজকে অমুক আছে, আজকে তো আমি না গেলে একটা প্রবলেম হয়ে যাবে। কিন্তু এসে যে ইউনিফর্মটা পরলাম, কি রে কি হয়ে গেল, সবই করে ফেলতে পারলাম, এখন আমি ঠিকই আছি। কিন্তু আমাকে একটা কথা বলুন যে আপনি এই কথাগুলো কি আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছেন, না ধরো গত 8-10 বছরে আপনার যে অভিজ্ঞতা সেটা কেমন? গত 8-10 বছরেও নার্সদের কাছে, যারা 8-10 বছর মানে তারা আমার থেকে অনেক জুনিয়র, অনেক জুনিয়র। তাদের কাছে আমি শুনেছি এটা কথা, এই কথা শুনেছি। আচ্ছা। কিন্তু 8-10 বছরে যেটা হয়েছে, প্রথমত হচ্ছে যে এই যে হাসপাতালের মধ্যে নিজের টিমের মধ্যে রেকগনিশনটা না পাওয়া, একটা সাকসেসফুল সার্জারি হলো, সেই সার্জারিটা শুধু সার্জেন এলেন, সার্জারি করলেন, পেশেন্ট ঠিক হয়ে গেল, তার আগে পরে ডিউরিং সার্জারি অনেকগুলো ব্যাপার প্রচুর থাকে। কিছু আছে, যেটার মধ্যে নার্সের ভূমিকা তো আছেই, সেটা ছাড়া হবেই না। এটা ছাড়াও কিন্তু টেকনোলজিস্ট আছেন, স্বাস্থ্যকর্মীরা আছে। এই যে আমরা কথা বলছি, এখানে কিছু লাইটের ব্যবস্থা আছে, একটা অপারেশন করতে গেলে কিন্তু ওই লাইটটা ঠিক না হলে, সার্জেন খুবই স্কিল, অপারেশনটা শুরু করার পর দেখা গেল লাইটটা গন্ডগোল করছে, তাহলে কিরকম সমস্যা, তাহলে সেটাও কিন্তু দেখতে হয়, না হলে কিন্তু হবে আচ্ছা, না। সেটা নার্সদেরই দেখতে হয়? নার্সদের দেখতে হয়, আলটিমেটলি সবটা নার্সদেরকে দেখতে হয়। আচ্ছা, সেই ঠিক করবে অন্য লোক আছে, তাকে ডেকে করাতে হবে, কিন্তু সবটা ঠিক আছে কিনা, মানে সবটা একজন একটা কোঅর্ডিনেটরের ভূমিকা তাকে একদম নিতে একদম হয়। কোঅর্ডিনেটরের ভূমিকা তাকে নিতে হয়। মারাত্মক, আপনি ভাবতে পারবেন না, মানে আমিও নার্সিং এ না আসলে নিশ্চয়ই জানতাম না যা যা ওটি টেবিলে কাছে নেওয়া হয়েছে, ওটি টেবিলে যেগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিস কাউন্ট করে করে নেওয়া হয়, এবং সেই ওটির পরে সবকিছু আবার কাউন্ট করে মেলে তবে কিন্তু একটা পেশেন্টকে ওটিটা ক্লোজ হয়। এই জন্য দেখবেন মাঝে মাঝে খবর হয় যে পেটের মধ্যে কাঁচি ওই রয়ে থেকে গেছিল, গেছে, ওই থেকে ছুরি গেছিল। রয়ে গেছে। এইটা একটা মানে ভুল। এখন এটা তো একটা হতে পারে না যে এটা সচেতন ভুল, কি না, লাভ, একটা নার্স যদি মনে করে বা ডাক্তার মনে করে ওর মধ্যে ওটা থাক, না, তাতে তার তো সুনাম নয়। না। পেশেন্ট সুস্থ হলে সবারই ভালো লাগা, প্লাস পেশেন্ট ডাক্তারবাবু যিনি প্রাইভেট কনসার্নে তার একটা সুনাম, কাজে হলো। কিন্তু হ্যাঁ, আমাদের তো দেখতে হবে যে ভুলটা যত কম হয়, নাই হয়, সেটা তো আমাদের দেখতে হবে। কিন্তু এই রেকগনিশনটা নেই, এটা হচ্ছে সবচাইতে দুঃখজনক ব্যাপার। কিন্তু আমরা প্রথম প্রথম আমরা ট্রেনিং, রেকগনিশন ছেড়ে দিন, রেকগনিশন তো অনেক পরের কথা। অ্যাপ্রিসিয়েশন আছে? না নেই, একদমই নেই। পেশেন্ট পার্টি কিন্তু আজও পর্যন্ত কোথাও কোথাও বলে, এখনো বলে যে আপনার কথা কিন্তু ভুলিনি। আপনি দেখুন, দেখবেন, জানেন তো, আমরা সবাই জানি অমুক বিষয়ে অমুক বিখ্যাত ডাক্তার, রিমাটোলজি অমুক ডাক্তার খুব বিখ্যাত, অর্থোপেডিক ওই ডাক্তার খুব বিখ্যাত, নার্স বিখ্যাত তো শোনা যায় না। হুম। নার্স বিখ্যাত কিন্তু একসময় ছিল, আমাদের দেশে না থাকলেও বিদেশে কিন্তু ছিল, কিন্তু বিদেশেও এখন বিখ্যাত নার্স আছে কিনা সেটা আমি জানি না। কিন্তু কিছু নার্স আছেন যারা ডাক্তাররাও স্বীকার করেন, সার্জেনরাও স্বীকার করেন, বলেন আর কি, যে না ওকে হয়তো বললেন নার্সিং ম্যানেজমেন্টকে যে ওনাকে রাখবেন আজকে, আমার ওনাকেই দরকার, কিন্তু পাবলিক জানে না তো। বা একদিন ধরুন হাসপাতালে কিছু একটা হচ্ছে, একটা ফেলিসিটেশন কিছু হচ্ছে, সেখানে তাকে নিয়ে এসে একটা বলা যে উনি এটার সঙ্গে খুব ছিলেন। একটা দেখবেন খুব হয় খবর, সেটা হচ্ছে ওই বাচ্চা ফেলে রেখে গেছে, আমাদের মেয়েরা কিন্তু তাকে মায়ের মতো যত্ন করছে, তাকে খাওয়ানো, তার জন্য জামা আনা, এবার তাকে যখন হোমে টোমে নিয়ে যায়,
মানে মন খারাপ হয় মন খুবই। কান্নাকাটি করে, এবং সেখানে ডাক্তাররাও, আমি বলছি না শুধু নার্সরা, এই একটা জায়গাতে একটা রেকগনিশন থাকে। কোভিড এর সময় বিচ্ছিন্নভাবে কিছু দু চারটে খবর হয়েছে, কিন্তু কোভিড এর সময় আলাদা করে নার্সরা যে ভূমিকা নিয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোভিড এর সময় নার্সরা রুগীদের কাছে যতটা গেছে আর কেউ যায়নি। কোভিড যোদ্ধা যদি হয় তাহলে সেটা নার্সরা হচ্ছে, যে ভূমিকা পালন করেছে, মানে তার তার প্রশংসা যা হওয়া উচিত ছিল তার কিছুই হয়নি, কিচ্ছু হয়নি। আপনি শুনলে আরো অবাক হবেন যে এই যে আমাদের নার্সিং এর হাসপাতালে যারা আমরা আছি, হাসপাতাল সেট আপের মধ্যে ডিপ্লোমা থেকে শুরু, ডিপ্লোমা নার্স হচ্ছে পেশেন্টের বেডসাইড কেয়ার দেয়, ডিপ্লোমা, ডিগ্রি, পিএইচডি স্টেপ বাই স্টেপ আছে। আপনাদের এটা, আপনারা যে প্রশিক্ষণটি নিয়েছেন সেটা কি ডিপ্লোমা? ডিপ্লোমা, আচ্ছা। ডিপ্লোমা হচ্ছে হাসপাতাল সেট আপে একদম বেসলাইন হচ্ছে কিন্তু ডিপ্লোমা। আপনাদের কি মানে আপনারা যে সার্টিফিকেট পান হ্যাঁ, সেটা কাদের সার্টিফিকেট? এটা হেলথ ইউনিভার্সিটি আচ্ছা, আমাদের। হ্যাঁ, পশ্চিমবঙ্গ হ্যাঁ। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় তাদের থেকে। আচ্ছা, আচ্ছা। এবার এই যে বরাবরই কি তাই? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আপনার শুনলে কেমন লাগবে আমি জানি না, যে এই রাজ্যে এটা, এই এমন, এই এখন তো একেবারে নতুন সরকার, যারা চলে গেল তারাও না, তারও আগের সরকার, মানে স্বাধীনতার পর থেকে, সোজা কথা, স্বাধীনতার পর থেকে এই স্টেটে ডিপ্লোমা হোল্ডার এমপ্লয়ি আদার দেন নার্স, তারা যে স্কেল পায়, নার্সরা সেই স্কেল পায় না। হুম। হ্যাঁ, এটা এতখানি, মানে এতটা দুর্ভাগ্যজনক একটা ইস্যু, এবং এইটা নিয়ে আমরা লাগাতার আন্দোলন করে যাচ্ছি, লাগাতার আমরা দাবি করেছি, বুঝিয়েছি, তারা বুঝেছেন, তারা ফাইল নতুন করে করেছেন, আগের সরকারের আমলে ফাইল তৈরি হলো, ফাইল ফিনান্সে গেল, আলটিমেটলি আজও অধরা। 2021-22 হবে নাকি 23-এ, খেয়াল পড়ছে না আমার, বলেছিলেন 3 মাসের মধ্যে আমাদের স্কেলটা হয়ে যাবে। সেই 3 মাস পরে কি হলো জানেন? ওই আন্দোলনটায় যারা ভাগ নিয়েছিল তাদের সহ 35 জনের ট্রান্সফার হলো স্টেটের মধ্যে। যে ট্রান্সফার কেউ কেউ হয়তো 3 বছর আগে করেছিল, তখন দেয়নি, এইবার দিচ্ছে। যার এখন এই 5 বছর আগে দরকার নেই তার ট্রান্সফার অর্ডার, ট্রান্সফারটা অ্যাপ্লাই করেছিল 5 বছর আগে, যখন ট্রান্সফারটা এলো তখন কিন্তু সেটা তার দরকার নেই, অথচ তখন যেতে হলো, কারণ অর্ডারটা হলো ডিম টু বি রিলিজ, তাহলে তাকে যেতেই হলো। আর ওই এসএসকেএম এ যেহেতু আন্দোলনটা হয়েছিল, এসছিল সমস্ত ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়েরা এসছিল। আগের স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমাদের 3 মাসের মাথায় যেখানে বললেন পূরণ করে দেবেন, সেখানে এলো হচ্ছে ট্রান্সফার অর্ডার। আজও পর্যন্ত সেটা হয়নি, নতুন সরকারের কাছে আমাদের এখনো যাওয়া হয়নি, আমরা একটা অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করছি। আমরা কোভিডের পর বলেছিলাম যে আমরা কেউ বাড়তি টাকা চাইছি না, যে আমরা কোভিডে সামনে ছিলাম, আমরা জীবনে আমাদের বহু সহকর্মী মারা গেছেন, ডাক্তারও মারা গেছেন, স্বাস্থ্যকর্মী, টেকনোলজিস্ট, তাদের মধ্যেও কেউ কেউ মারা গেছেন। তো সেই জন্য আমরা কিছু চাইছি না, আমাদের প্রাপ্যটা আমাদের দেওয়া হোক, আজও দেওয়া হয়নি সেটা। এই যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এর হায়ারার্কিটা আমি একটুখানি বুঝতে চাইছি। মানে কলকাতা শহরে মেডিকেল কলেজ আছে, হাসপাতাল আছে, জেলাগুলোতে মানে স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে ছড়িয়েছে, তার হায়ারার্কিটা কি? মানে নার্সিং এর না, হাসপাতাল বা স্বাস্থ্য পরিষেবা, মানে কি ধরনের হাসপাতাল আছে, বা ধরুন একটা জেলা মূল হাসপাতাল থাকার কথা, তার সঙ্গে আনুষঙ্গিক অন্য কোনো হসপিটাল থাকার কথা কিনা, তারপরে গিয়ে সেটা স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছয়, তারপরে আবার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, মানে এইভাবে ব্যবস্থাটা কি, আমি সেটা একটু জানতে চাইছি। মেডিকেল কলেজগুলোর পরে হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল, জেলা হাসপাতাল। জেলা হাসপাতালগুলো আগের সরকারের আমলে বেশিরভাগই সুপার স্পেশালিটি হয়েছে। এবার সুপার স্পেশালিটি হওয়ার জন্য, এটা একটা বাজে কথা, ওইটা হ্যাঁ, সুপার স্পেশালিটি নামটা হয়েছে, কিন্তু কিছু বিল্ডিং হয়েছে, কিছু জিনিসপত্র এসছে, কোথাও সেই জিনিসপত্রগুলো ব্যবহার করার লোক আছে, কোথাও নেই, ফলে জিনিসপত্রগুলো এসছে, আর কিছু হয়নি। এবার মানে আমি বলছি, ধরুন পুরুলিয়াতে যে প্রাইমারি হেলথ সেন্টার আছে, সেখানে গেল, কেউ একটা অসুখ হয়েছে, সে সেখানে গেল, তাকে একটা পরিষেবা দিয়ে সুস্থ করা গেল। প্রাইমারি হেলথ সেন্টার মানে সেটা কোথায় অবস্থিত থাকে? সেটা ওই ব্লকের মধ্যে থাকে আর কি। হ্যাঁ, এবার তাকে মনে হলো যে এই অসুখটা মানে ওর একটু কমপ্লিকেটেড, ওকে এখান থেকে তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠাবে।
তাহলে সে গেল ডিস্ট্রিক্ট হসপিটালে। ডিস্ট্রিক্ট হসপিটাল যদি মনে করে, যেমন পুরুলিয়াতে অবশ্য মেডিকেল কলেজ হয়ে গেছে, সেখানে গেল, সেখানে গিয়ে পুরুলিয়াতে যখন পুরুলিয়ার মধ্যে যদি যতটা হওয়ার হলো, যদি না হয় তাহলে তখন তাকে কলকাতায় রেফার করবে। এরকম করে প্রত্যেক জায়গাতেই আছে। এবং ব্লকে যে পিএসসি গুলো, এগুলো এক একটা জেলাতে অনেকগুলোই আছে। আচ্ছা, হ্যাঁ, এবং যে এখন একটা হয়েছে না, ওই এসএসকে একটা আছে, সেখানে যেমন সিএইচও আছে, কমিউনিটি হেলথ অফিসার, যারা নার্সরা আর কি, সেটা নার্সরাই করে ওই কাজটা। তারপর আছে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এএনএম 1, এএনএম 2, সিএইচও, আচ্ছা। আশাকর্মী নিচে, তারপরে হচ্ছে এএনএম 1 আশা কর্মীরা একদম গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেলে, তারপরে হচ্ছে এএনএম 1, তারপরে এএনএম 2, তারপরে সিএইচও, তারপরে বিএমওএইচ, ব্লক মেডিকেল অফিসার। এবার সিএমওএইচ, চিফ মেডিকেল অফিসার অফ ডিস্ট্রিক্ট। ওইরকম নার্সিং এরও আছে, ডিপিএইচএনও, মানে ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ নার্সিং অফিসার। তার নিচে এই যেমন এই এসএসকে গুলোতে আছে সিএইচও নার্সিং এর। তারপরে হাসপাতালে চলে এলে তারা স্টাফ নার্স। এবার স্টাফ নার্স, এক একটা ওয়ার্ডের স্টাফ নার্স আছে, তাদের হেডে আছে সিস্টার ইনচার্জ, তার উপরে আছেন ডেপুটি নার্সিং সুপার, তার উপরে আছে নার্সিং সুপার, এগুলো আছে। তো এগুলোর ঠিক আছে, প্রমোশনের কোনো মানে কোনো একটা নির্দিষ্ট কোনো প্রমোশনের কোনো নিয়ম পলিসি নেই। আচ্ছা, মানে ধরুন আমি যেমন 31 বছরের মাথায় প্রমোশন পেয়েছিলাম, প্রথম প্রমোশন পেয়েছি 31 বছরের মাথায়। এখন সেটা 33-34 বছর হয়ে গেছে, কারণ রিক্রুটমেন্ট না দিতে পারলেই বেঁচে যায়। এবার রিক্রুটমেন্ট নেই। রিক্রুটমেন্ট যদি না হয়, প্রমোশন দিলে সেই কাজগুলো কারা করবে? এইবার ধরুন একজন নার্স, আমি আস্তে আস্তে একটা ফোন এসেছিল, আপনি শুনেছেন কিনা, যে 60-61 বছর বয়সে একজন নার্স, এখনো পর্যন্ত 60-61 বছরের নার্সরা মহিলা, নাইট ডিউটির কথা, নাইট ডিউটি, হ্যাঁ, তার পক্ষে 14 দিন পর, 12 দিন পর, লোক না থাকলে 9 দিন পর 3টে করে কনজিকিউটিভ নাইট করা সত্যিই কি সম্ভব? কিন্তু করছে তারা। মানে নার্সদের যখন নাইট ডিউটি পড়ে তখন 3 দিন লাগারে। হ্যাঁ, 3 কনজিকিউটিভ নাইটস, মানে রাত্রি 8টা থেকে পরের দিন সকাল 8টা। এটা কি শুরু থেকেই না? না, সে তো অনেক ইতিহাস। সে প্রথমে ছিল 7 দিন করে নাইট, এই রবিবার নাইটে অন হতো, পরের রবিবার অফ হতো, আমরাও করেছি সেগুলো, অনেকেই করেছে। তারপরে সেটা হলো 5 দিন, মানে সেটা কিরকম, 5 দিন ধরুন 21 দিন পর 5 দিন, এরকম টাইপের রোটেশনে। তারপরে সেটা এখন হয়েছে 3 দিন, এবং আরো এটাও রোটেশনেই তো? হ্যাঁ, রোটেশনে, মানে অর্ডারটা হচ্ছে 14 দিন পর 3 দিন। কিন্তু এই যে রিক্রুটমেন্ট নেই, যাদের রিটায়ারমেন্ট, তাকে তো আর রাখা যাবে না, তিনি তো রিটায়ার করে যাচ্ছেন। তাহলে এই 14 দিনটা, বা কেউ অসুস্থ হলো, একজন অসুস্থ হলো, একজন মেটার্নিটি লিভে গেল, লোক কমে গেল, তাহলে এই 14 দিনটা 12 দিনে হচ্ছে, 12 দিনটা 9 দিনে হচ্ছে। তাহলে ওই 60-61 বছরের মানুষটাকে নাইট করানো যায় 14 দিন বা 12 দিন পর, কিন্তু করানো হচ্ছে। তাহলে সার্ভিসটা তো এখানে হ্যাম্পার করছে। একজন 60 বছর কোয়ালিটি অফ সার্ভিস তো ডেটোরিয়েট করবেই। 60 বছরের মহিলা, একটা পেশেন্ট খারাপ হলে একটা 27, 28, 34 বছরের সিস্টার যেভাবে হ্রাস করতে পারবে, সেভাবে কি একজন 60-61 বছরের মহিলা পারবে? এগুলো নিয়ে ভাবার কেউ নেই ভাবার। আমরা যদি বলি, আচ্ছা, আমাকে বলুন তো, যে এক একটা ওয়ার্ডে এরকম কি কিছু আছে যে হাসপাতালের প্রত্যেকটা ওয়ার্ডে এতজন নার্স থাকবেন, এতজন মেট্রন হ্যাঁ, থাকবেন? আছে তো, আছে, মানে থাকার কথা যেটা সেটা আছে, গাইডলাইনটা আছে। গাইডলাইনটা হচ্ছে 5:1, 5 জন রোগী পিছু একজন নার্স। স্পেশাল ইউনিটে 1:1, সিসিউ সিসিউ আইসিইউ যেগুলো আছে, বাচ্চাদের যেগুলো এনআইসিইউ, এসএনসিইউ যেগুলো আছে, 1:1। কিন্তু এটা সারা পশ্চিমবঙ্গে কোথাও 1:1 নেই। কোনোদিন ছিল? কোনোদিনই ছিল না, কোনোদিনই ছিল না। এবং এই যে 5টা রোগী পিছু একজন নার্স, সেইটা হচ্ছে ধরুন আপনি একটু দূরে, কলকাতা থেকে একটু দূরে গেলে আপনি পাবেন 50:1। মানে এটা কি পশ্চিমবঙ্গের আইন না সারা ভারতবর্ষে? না, এটা আইএনসি রেকমেন্ডেশন। আইএনসি রেকমেন্ডেশন। ফলে সবার এটা মানার কথা। লোক কম হতে পারে, কমেরও তো একটা সীমা থাকবে। 50টা পিছু একজন, আমি ধরে নিলাম অর্ধেক, 25টা পিছু একজন, সেটাই কি হয়? করা সম্ভব? সেটাও নেই। না, 5 জন পিছু একজন থাকার 5 জন কথা। রোগী পিছু একজন নার্স থাকার কথা। হ্যাঁ, এই জন্য আমি এখন 50টা রোগী পিছুও একটা নার্স নেই। একটা নার্স নেই, 50 জন রোগী পিছু একজন নার্স হয়তো, কোথাও হয়তো 80 জন পিছু 3 জন আছে।
বুঝতে পারছে? এইরকম একটা পরিস্থিতি। তার মধ্যে ৩ বছর ধরে রিক্রুটমেন্ট ছিল না। আগের সরকারের আমলে রিক্রুটমেন্ট হলো এই ইলেকশনের কিছুদিন আগে। ৩ বছর পরে রিক্রুটমেন্ট হলো ৩,০০০। সারা ওয়েস্ট বেঙ্গলে ৩,০০০ নার্স কোথায় কাজে লাগানো যাবে? আর তাতে কি উপকারটা রুগীদের হবে? এই যে এই যে রুগী হাসপাতালে গেলে যে পাবলিক সামনে যাদের পায় তাদের উপর যে ঝাঁপিয়ে পড়ছে, তারা পরিষেবা পাচ্ছে না যেমন একটা ব্যাপার, পরিষেবাটা সেইরকম সেই মাত্রায় পাচ্ছে না। তেমনি নার্সরা যেটা দেবে, এক তো ম্যান পাওয়ার কম, দ্বিতীয়ত হচ্ছে নার্সদের নার্সিং ছাড়া, এটা হচ্ছে এখনকার অ্যাকিউট সমস্যা, নার্সিং ছাড়া তাদেরকে এত কাজ দেওয়া হচ্ছে, ডাটা এন্ট্রি অপারেটর, যারা স্ক্যাভেঞ্জার তাদের দেখাশোনা মানে করবে, অফিসিয়াল কাজ। অফিসিয়াল কাজ। আপনি মানে যে কোনো হাসপাতালে গেলে দেখতে পাবেন খাতার টেবিলের উপর এত খাতা আছে, এই খাতাগুলো এমনি এমনি নেই, কিন্তু এসব নার্সরা এগুলো করে এবং তার ডাটা নিয়ে অন্যরা একদম মাথা অব্দি পৌঁছে ক্রেডিট নিচ্ছে। তো ক্রেডিট আপনারা নিন, আমরা চাই আপনারা ক্রেডিট নিন, আপনারা কাজটা করে ক্রেডিট নিন। আমি তো না পেশেন্টের পাশে যাব, আমি তো একটা কথা বলার সময় নেই আমার, এই তো কালকের থেকে আপনি ভালো আছেন, ঠিক ভালো হয়ে যাবেন, কোনো চিন্তা নেই, এ কথা বলার সময় নেই। 10টা ফোন আসছে, ইনভেস্টিগেশন যেগুলো আছে সেগুলো সব হলো কিনা, খাবারটা এলো কিনা, কোথায় একটুখানি ফ্যানটা চলছে না, কোথায় হয়তো একটু বৃষ্টি থেকে জল পড়ছে, তাহলে সেটা সেই জায়গায় খবর দিতে হবে, ডাক্তার এসছেন রাউন্ড দিতে হবে, ইতিমধ্যে পেশেন্ট এসছে তাকে ম্যানেজমেন্ট করতে হবে। এটা হয়? দুর্গার 10 হাত তো শিল্পী তৈরি করেন, তা আমাদের ওকে 10 হাত দিলে তো আমরা ছুটতে পারবো না, 4টে হাত দিলেও ছুটতে পারবো না। তাহলে রুগী এই ভাববে কে? এইখানেই তখন ফ্লোরেন্সের কথা মাথায় আসে, যে ক্রিমিয়ার যুদ্ধে যে গেলেন ফ্লোরেন্স, সেখানে সৈনিকরা এমন ভাবে তাদের মানে এমন মর্মান্তিক মৃত্যু হচ্ছিল, যেটা নিয়ে সেখানে খুব কথা হচ্ছিল, তখনকার নিউজ পেপারে বেরোচ্ছে যে সৈনিকদের জন্য কিছু করতে হবে। এই অবস্থায় গিয়ে ফ্লোরেন্স পৌঁছেছিলেন। ফ্লোরেন্স কি করলেন? ফ্লোরেন্স কি কোনো নতুন যন্ত্রপাতি আবিষ্কার করলেন? করেননি তো। কোনো ওষুধ আবিষ্কার করেছিলেন? সেটাও করেননি। তাহলে কি করলেন? ফ্লোরেন্স গিয়ে ওখানে একটা হাইজিন মেনটেন করলেন, স্যানিটেশনের ব্যবস্থা করলেন, একটা বেডের সঙ্গে একটা বেডের দূরত্ব কতটা হবে সেটা দেখলেন, রেগুলার পেশেন্টকে পরিষ্কার রাখার ব্যবস্থা করলেন, এক একটা পেশেন্টের এক এক রকম এক এক কোয়ান্টিটির নিউট্রিশন দরকার, তাদের ডায়েটের ব্যবস্থা করলেন। করে আপনি চমকে যাবেন যে ক্রিমিয়ার যুদ্ধে যেখানে সোলজাররা মৃত্যু হচ্ছিল 42%, ফ্লোরেন্স নিয়ে আসলেন সেটা 2%-এ। আরে বাবা! ভাবা যায়? ফ্লোরেন্সকে আজও এত বছর পরে মনে রেখেছে কি? আমরা নার্সেস ডে, আপনারা জানেন 12 মে নার্সেস ডে, ইন্টারন্যাশনাল নার্সেস ডে। এই ইন্টারন্যাশনাল নার্সেস ডে আজও পালন হচ্ছে কি এমনি এমনি? এই জন্যে, এবং এই নার্সেস ডেটা পালন করার কথা কিন্তু সোসাইটিতে সকলেরই, কিন্তু কিরম একটা এটা নার্সদের ফেস্টিভ্যাল। আমরা যদি এর থেকে বেরোতে না পারি, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে পারবো? আপনারা আহ, মানে আপনারা বলে বলছি না, নার্সদের সংগঠন বলে বলছি না, অনেক সংস্থা, অনেক সংগঠন নিজেদের দাবি দেওয়ার জন্য লড়াই করে। তাদের কাছে পরিষেবা নিতে যারা আসেন, তাদের দাবি দেওয়া নিয়ে আহ, খুব বেশি লড়াই আমরা তো দেখি না। আপনারা কি কখনো এই দাবি তুলেছেন যে হাসপাতালের ভেতরে যে ব্যবস্থা, তার যে অপ্রতুলতা, আহ, উম, আহ, পরিষ্কার চাদর নেই, ঠিকমতো খাবার নেই, বেড নেই, মাটিতে পড়ে আছে, আহ, এটা আহ, হয়তো সবটা দূর করা যাবে না, কিন্তু খানিকটা তো চেষ্টা করলে ভালো করা যায়। তো কখনো এই নিয়ে আপনারা লড়াই করেছেন? আমরা আমাদের লড়াইতে সবসময় একটা কথা থাকে, এবং এটা আমরা স্পেসিফিক্যালি বলি, যে পরিষেবা দেওয়ার মতো একটা সুষ্ঠু পরিবেশ একদম। এবং নার্স রুগী অনুপাতটা যথাযথ করতে হবে। যথাযথ মানে আমরা যখন বলি তখনও জানি 5:1 হবে না, সেটা 10:1 হোক। হ্যাঁ, মানে আমাদের দক্ষতা তো একজন নার্সের 25 জন 30 জন রুগী দেখভাল করা, কাজে সেটা যদি 10-12তে এসে দাঁড়ায়, তাহলে মানে সাংঘাতিক ঠেকাবে একটা কে জিনিস আমাদের? হ্যাঁ, সত্যিই কিন্তু তাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন এমন একটা পরিস্থিতি, আজ এত বছর পরেও নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এখনো স্বাধীন নয়। নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন এখনো হেলথের যে অ্যাডমিনিস্ট্রেশন, হুম। তার মধ্যেই আমরা থাকবো। কিন্তু
আমার নার্সিং এর কিছু সিদ্ধান্ত আমরা নার্সিং ফ্রেটার্নিটিই নিতে পারে, যারা আধিকারিক তারা কর্তৃপক্ষরা নিতে পারে। একটা সময় একেবারে ছিল না তা না, কিছুটা ছিল, কিন্তু এখন এখন মানে গত, আমি বলবো না আগের সরকারের আমলেও বলবো না, তারও আগে থেকে, তাদের আগের যারা ছিলেন তাদের মাঝামাঝি থেকে শেষের সময় থেকে সমস্ত সিদ্ধান্ত নেয় ওই পুরুষতান্ত্রিক সমাজে যেরকম হয় সেরকমই। মানে আমি আমার মেয়েদেরকে চাইল্ড কেয়ার লিভ দেবো কিনা সেটা নার্সিং সুপারই যথেষ্ট, যে আমার যা ক্যাপাসিটি এখন আমি দুজনকে দিতে পারি, কিন্তু না, সেটা ওখান থেকে যতক্ষণ না স্যাংশন হবে হবে না। আমি সেই সিদ্ধান্ত নেবার আগে হ্যাঁ কখনোই আলোচনা করা হয় না আপনাদের না সাথে? না না কোনো এবং নার্সদের কোনো নার্সদের সঙ্গে প্রতিনিধিও থাকে না? নার্সের প্রতিনিধি বলতে আধিকারিক বা কর্তৃপক্ষ না, না, আছেন। আধিকারিক কর্তৃপক্ষ বলছি না, না, মানে আমাদের যারা রোজ কাজ করছে, যারা হেলথ সিস্টেমটাকে বয়ে নিয়ে হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, তাদের মধ্যে থেকে কোনো প্রতিনিধি না, ওখানে কিন্তু থাকে তাদের না। জন্য হাজারটা নিয়ম আছে, কিন্তু এই ছুটির সঙ্গে এই ছুটি হবে না, নাইট এই করলে ওই করতে হবে, প্রচুর নিয়ম তাদের জন্য আছে, তারা মানতেও প্রস্তুত। কিন্তু আমি একটা জায়গায় কাজ করতে যাচ্ছি, আপনি ভাবুন না যে আমি একটা কাজ করতে যাচ্ছি, আমি যদি খোলা মনে কাজটা না করতে পারি, আমার যদি প্রতি মুহূর্তে মনে হয় আমি আবার এটা করব, কি জানি কে আবার কি বলবে, আমাকে শোকজ করবে, আমাকে ধরে ধমকাবে, এটা অ্যাট র্যান্ডম এখন হচ্ছে, ভীষণ পরিমাণে হচ্ছে। একটু দূরের দিকে গেলে এই যে ব্লক মেডিকেল অফিসাররা আছেন তারা ধমকাচ্ছেন, এখানে থাকলে সুপাররা তারা ধমকাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট সুপার বলে একটা পোস্ট হয়েছে তারা ধমকাচ্ছে, সকলের কিন্তু ধমকানোর রাইটস নেই, অ্যাসিস্ট্যান্ট সুপারের তো নয়ই। এমএস সুপার আমাদের, আমরা দেখেছি পুরোনো দিনে আমরা হাসপাতাল সুপারকে ক্বচিৎ কখনো দেখতাম, সবটাই নার্সিং সুপার, সিস্টার ইনচার্জ তারাই ঠিক করে দিতেন। এখন কিচ্ছু করার সিদ্ধান্ত, মানে আমি একটা ট্রান্সফার অর্ডার অ্যাপ্লাই করেছি, আমি কি অ্যাপ্লাই করছি, নার্সিং ফ্রেটার্নিটিকে একটা কপি দেওয়া হচ্ছে, আমার ট্রান্সফারটা কবে হতে পারে আর নিয়ম আছে, কিন্তু আমি গিয়েই অমনি বলতে পারবো না ট্রান্সফার, তুমি ওখানে 3 বছর থাকো, তারপর ঠিক আছে 3 বছর পর আমি অ্যাপ্লাই করলাম, তাহলে কবে হবে, এর 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 কোনো উত্তর পাওয়া যাবে না। যাদের কাছে উত্তর পাওয়া যাবে অ্যাডমিনিস্ট্রেশন, ডিএইচএস, ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস, সেখানে গিয়েও পাওয়া যাবে না। মানে আমাদের নার্সিং অথরিটি মিনিমাম একটা ইনফরমেশন দিতে পারবেন না যে আচ্ছা আগামী 6-8 মাসের মধ্যে হবে, কি করে বলবো আমরা সবকিছু রেডি করে রেখেছি, এখনো এই নিয়ে কোনো কথা হয়নি। তাহলে আমি যদি আমার বাচ্চাটাকে বাড়িতে রেখে আমি যদি মানে সেখান থেকে এক জেলা থেকে 2-3টে জেলা পেরিয়ে আমার ট্রান্সফার, আমি সেই বাচ্চাটাকে না নিজের কাছে রাখতে পারছি না আমি তাকে দেখতে পাচ্ছি, তাহলে কাজটা ভালো হবে? এই সাধারণ সাধারণ বিষয়, এগুলোকে যদি একটু নজর দেওয়া না হয় তাহলে পরিষেবাটা কোথা থেকে, আমি নানান রকম শাস্তির ব্যবস্থা করে রেখেছি, তাতে করে কাজ ডেভেলপ করবে? কোনোদিন আর আমার কাজটা ডেভেলপ না করা মানে কি, মানে তো রুগী পরিষেবাটা ব্যাহত হওয়া। তাহলে এই রুগী পরিষেবাটা আমি শাস্তির ভয়ে করছি আর আমি মন থেকে করছি, দুটোর মধ্যে পার্থক্য নেই? একটা স্যালাইনের বোতল আমাদের আছে, নিশ্চয়ই কিছু আছে। স্যালাইনের বোতল 4 ঘন্টায় যাবে, কারোর 6 ঘন্টায় যাবে, এরকম আছে, আমি সেটা সেই মতোই করছি, কিন্তু তার সঙ্গে যে আমার একটা মন কাজ করছে যে এই ব্যথা করছে, আচ্ছা ঠিক আছে এটার পরে না তোমার আর হবে না, এই কথাটা বলার মতো মন নেই, আমি ভাবছি যে কে কোথায় দাঁড়িয়ে আছে, ওইখানে ওটা পড়ে আছে, সে বোধহয় এসে আমাকে বকবে, সে বোধহয় আমাকে এসে শোকজ করবে। আজকের দিনে আমার অর্গানাইজেশন নার্সেস ইউনিটি, আমি কেন নার্সেস ইউনিটি সংগঠন 2026-এ দাঁড়িয়ে আমি কেন একটা হাসপাতালে গিয়ে দাবি করব যে ওর শোকজটা আপনি কেন করলেন, ও তো ডিউটিতে এসছে ঠিকঠাক কাজ করেছে, আপনি কেন করলেন বা করবেন না, বা খারাপ ব্যবহার কেন করছেন, খারাপ ভাষা ব্যবহার করা আপনি কেন করছেন, এই কথাটা আমি কেন বলবো? আমার নার্সেস ইউনিটির এখনকার এজেন্ডা হওয়া উচিত প্রমোশন পলিসি, কি করে নার্সিংটা আরো ডেভেলপমেন্ট হয়, ডেভেলপ করে, সেমিনার, আরো ভালো করে কি করে আমরা শিক্ষাটা নিতে পারি, কোথায় কোথায় মানে এই পর্যায়ে না গিয়ে আজও পর্যন্ত আমরা ওটাই করছি যে আপনি কেন ওকে ফোকাস করেছেন, আপনি কেন এই সাসপেন্ড করলেন, এবং আমরা যে জিনিসগুলো নিয়ে যাই সেগুলো শেষ অবধি কিন্তু প্রমাণ হয় আমরাই ঠিক বলছি। এটা তো হতে পারে না আমরা একেবারে সাংঘাতিক একেবারে সর্বজ্ঞ, তা তো নয়, আমরা কিছু লজিক্যাল কথা বলছি, আর তাদের কিছু ক্ষমতা আছে বলে তারা যা খুশি তাই করছে। এরা ধরুন আমি বলছি আমি আজকে আসতে পারলাম না নাইট ডিউটিতে, আমরা সাধারণত নাইট ডিউটি করতে না পারলে পরে আমাদের কিন্তু সেই নাইটটা করে দিতে হয়, কারণ হচ্ছে যে আবার একদিন কেউ আসবে না, তখন হয়তো আমার এই নাইটটা করার বাকি আছে, আমি করলাম, তাহলে করে অভাবটা হলো না। কিন্তু আপনি নাইটটাকে যাতে
বলছেন এই কথাটা যে নাইট অ্যাবসেন্ট কমানোর জন্য। একটা নাইটে অ্যাবসেন্ট করলে আপনি বলছেন 2টো নাইট করতে। হ্যাঁ, মানে শাস্তিমূলক ব্যবস্থা। শাস্তিমূলক। এই মধ্যযুগীয় অত্যাচার কি চলতে পারে? আমি কমিউটেড লিভে আছি, মেডিকেল লিভে আছি। ওই মেডিকেল লিভে আমি যে আছি, ধরা যাক 1 মাস আমি আছি। এই সময় আমার শিডিউল 2টো সেট নাইট পড়ার কথা। যেহেতু 14 দিন পর নাইটটা পড়ে, তাহলে 6টা নাইট করার কথা। আমি যখন সুস্থ হয়ে জয়েন করলাম, আমাকে বলা হলো ওই 6টা নাইট আমায় করে দিতে হবে। প্লাস আমার শিডিউল নাইট যেটা পড়বে সেটাও করতে হবে। এই যে আমরা পিছিয়ে যাওয়ার প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছি আচ্ছা। নিরন্তর, তাহলে নার্সেস ইউনিটি আমরা এর বিরুদ্ধে কথা বলছি, কারণ এটা তো হতে পারে না। আমার বাড়িতে ছেলে মেয়েগুলো কি দেখছে, যে মা তো অপারেশন হয়েছিল তাই যায়নি, মাকে এখন আবার ওই নাইট ডিউটি গুলো করতে হবে। ছেলে মেয়েদেরও তো মাকে না পাওয়ার একটা ব্যাপার আছে, কিন্তু তারা এই প্রফেশনের ছেলে মেয়েরা বুঝে যায়, তারা অ্যাডজাস্ট করে। কিন্তু এইটা কি ব্যাপার? মানে বাড়ির এটা কি নার্সের অপ্রতুলতা সেই জন্য এটা, না এটা একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড? ভিনডিক্টিভ অ্যাটিটিউড, একেবারেই তাই। মানে এটা তো এই আজকে 2026-এ দাঁড়িয়ে এটা একটা কথা? এটা তো হতে পারে না। তোমরা চাকর বাকর, তোমাদের যা নিয়ম আছে, সে হ্যাঁ। শরীর খারাপ না বাড়িতে তাহলে কিছু হয়েছে, তাহলে মানে আমি আরেকজনকে অ্যাডভাইস করছি, ছুটি হয়ে যখন যাচ্ছে, আপনি এখন 3 মাস ভারী কাজ করবেন না, একটু রেস্টে থাকবেন, জল খাবেন, বেশি রাত করবেন না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। আর আমি নার্স হয়ে আমি চলে এলাম, আমি ফিট, আমাকে ডাক্তার ফিট করে দিলেন। তারপরে আমি নিশ্চয়ই ডিউটি করব। এবার আমার শিডিউল নাইটও আমাকে করতে হবে, কিন্তু ওই যেগুলো করিনি সেইগুলো আমাকে করতে হবে, এটা তো একটা কথা নয়। অন্য কোনো চাকরিতে তো না, অন্য এই কোনো চাকরি ব্যবস্থা আমি নেই? আমি আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলে দেখেছি, পুলিশ কর্মচারীদের সঙ্গে কথা বলে দেখেছি, তাদেরও কি ইমার্জেন্সি হয় না? হয়তো। তখন কি করে, এই তুমি আমারটা একটু করে দাও, হ্যাঁ। তোমারটা আবার আমি করে দেবো। করতে তাকে হবে। আমরাও করছি। এই যে আমরা একটা নাইট অ্যাবসেন্ট করলে আবার যে একটা নাইট করি, এর কিন্তু কোনো গভর্নমেন্ট অর্ডার নেই, কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এটা আমরা মেনে নিয়েছি। কারণ না হলে অ্যাডমিনিস্ট্রেশনটা রাখাও যাবে না, হাসপাতাল ওয়ার্ডটা চালানোও যাবে না। কিন্তু তা বলে একটার জায়গায় 2টো। এবং এই যে আমি বলছি ডাক্তাররা সাসপেন্ড করছে, শো কজ করছে, আমাদের মধ্যেও সমস্ত জায়গায় মানুষের যে ডিটোরিয়েশন হয়েছে, নার্স একেবারে তার থেকে আলাদা হয়ে খুব খাঁটি হয়ে আছে, এটা তো হতে পারে না। এই চারিদিকে যা যা হচ্ছে, এর কিছু প্রভাব চারিদিকে আমাদের বেনজলের তো নার্সের মধ্যেও আছে। নার্সের মধ্যেও ঢুকে। ফলে আমাদের মধ্যেও আছে যে যারা নতুন নতুন খুব পুরনো যারা আমার মতো যারা, তারা তো নয়ই, ধরুন আমার ব্যাচের হয়তো আর 2-1জনই বাকি আছে রিটায়ার করতে, বা আমার পরেও 5 বছর 6 বছরের নার্সরা এটা হবে না, জুনিয়র মেয়েরা 5-10 বছরের নার্সদের মধ্যে হবে না। এখন যারা আসছে তাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমি কি করে অ্যাডমিনিস্ট্রেশনকে খুশি করে আমি যতটা সম্ভব ভালো থাকতে পারি, আমার নাইট ডিউটিটা করতে হলো না, আমি যখন খুশি আসবো, যখন খুশি যাব। মানে এটা চলে? হ্যাঁ, এটা এসেছে এখন, এটা এখন হচ্ছে। না, এটা এখন না এটা বললে চলছে। সত্যের অপলাপ করা হবে। এটা তো হতে পারে না নার্স একেবারে A to Z সবাই দারুণ ভালো, বাকি সবাই খারাপ, এটা তো হতে পারে না। এটা এখন হচ্ছে, এইটা একটা মারাত্মক জিনিস হচ্ছে, যে আমি সমস্ত নিয়ম মেনে করছি, আমারই বন্ধু, আমারই ব্যাচের, হ্যাঁ, ও দেখছি কিছুই মানছে না, ওকে ভীষণভাবে প্যাম্পার করা হচ্ছে, সারাক্ষণ আমার মধ্যে একটা ক্ষোভ তৈরি অসন্তোষ, হচ্ছে, একটা অসন্তোষ তৈরি হচ্ছে, এটা নিয়েই আমি চলছি। এবং নার্সদের মধ্যে সুইসাইড করার প্রবণতা বেড়ে গেছে কাজের চাপের জন্য। কেউ কথা শুনছে না, এই জন্য আমার কথাটা আমি বলতে চাইছি, বলছি, লিখিত দিচ্ছি, কেউ আমাকে অ্যাড্রেস করছে না। মানে ব্যক্তিগত জীবন ঘেঁটে যাচ্ছে। হ্যাঁ, আপনার প্রফেশনাল যে জীবন তো কাজ, বটেই। হ্যাঁ, যে কাজটার জন্য আপনার দক্ষতা, যে প্রশিক্ষণ, সেখানে সেটা যেখানে নার্স নেই, সেখানে সরকারি চাকরিতে যারা আছে, তার মানে সে পেশেন্ট বেডসাইডে আছে, বা সে টার্সিয়ারিতে হয়তো CHO হয়ে আছে, একে তো কম, তারপরে যখন এরা চলে যাচ্ছে, একটা অভাব তো হচ্ছে। তারপরে তার হাতে একটা ছোট বাচ্চা আছে, সে নিজের কোনো কারণে হলো না। এবার যদি কেউ বলে আপনি প্রমাণ করুন নিজের কারণে হলো না, না তা আমি পারবো না। কিন্তু এভিডেন্স যা আছে তাতে করে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানকার চাপের জন্য এই ডিসিশন নিয়ে ফেলেছে। হয়তো সেই সময়টা একটা ট্রিটমেন্টের মধ্যে গেলে কাউকে এক্সপ্রেস করতে পারলে ওকে হয়তো রেস্কিউ করা যেত, কিন্তু সেটা কে কখন বুঝবে যে এটার মধ্যে আসছে। ফলে এটা হচ্ছে, মানে আমি স্টুডেন্ট, আমি টিচার, আমি স্টুডেন্টকে শেখাচ্ছি, স্টুডেন্টকে স্টুডেন্টের মতো করেই তো শেখাতে হবে। আমি যদি স্টুডেন্টকে শেখাচ্ছি এই মনে করে যে মানে আমি টিচার, আমি যা খুশি তাই করতে পারি, এটা এটা করলে তো হবে না। এখন কেন, আমাদের সময়ও টিচাররা কি বকতেন না নাকি? যথেষ্টই বকতেন। আমরা বকা খেয়ে এসে মন খারাপও হতো, কিন্তু তা বলে আমরা কেউ কোনোদিন সুইসাইড করার কথা ভেবেছি? ভাবিনি তো। কারণ কেউ না কেউ আমার কথাটা শুনছে।
এখন সেটার খুব অভাব। সে লিখিত নিয়ে যাচ্ছে, তাকে দাঁড় করিয়ে রাখছে, শুনছে না। আর আমার পাশে আরেকজনকে সব রকম ভাবে প্যাম্পার করা হচ্ছে। তাহলে এই যে একটা পরিবেশ, এই পরিবেশটা আমরা সবসময়, মানে আমি তো স্বপ্ন দেখি যে একটা ভালো পরিস্থিতি কোনোদিন এসেছে, যে সেই সময় নার্সরা ঠিক আগের মতো করে কাজ করছে, সুন্দর করে কাজ করছে পেশেন্টের কাছে। আমরা কেন, ডাক্তাররা মিলেও করেছি, যে ছোট বাচ্চা ওই হয়তো গরম ডালের কড়াইতে পড়ে গিয়ে পেটের কাছটা বার্নস হয়ে গেছে, এবার তার কন্ট্রাকচার হবে, প্লাস্টিক সার্জারি হবে, এমনিতে তো সে সুস্থ। এবার তার সঙ্গে বসে গল্প করা, তাকে একটু ড্রয়িং পেন্সিল খাতা কিনে দিয়েছি আমরা, তুই এটা আঁক, সেও আমাদের খোঁজ করে। আশেপাশে বড় পেশেন্ট একটু যারা হাঁটাচলা করতে পারে, তারা আবার ওর সঙ্গে একটু গল্প করে। তখন তো এত বাড়ির লোক থাকতো না, ওয়ার্ডের ভিতরে বাড়ির লোক থাকতো না, কিন্তু সেই সব বাচ্চাদের কথা তো আমাদের আজও মনে আছে। তাদের মনে আছে কিনা জানি না, আমাদের মনে আছে তো। কিন্তু আমরা এইভাবে ওয়ার্ডে একটা বাচ্চা থাকলে সবাই তাকে অ্যাটেনশন দেয়, যদি বিশেষ করে সে একটু ঠিক থাকে। যতক্ষণ না অপারেশন হচ্ছে ততক্ষণ তো সে কথাটা বলছে। বা এরকম কোনো পেশেন্ট, একটু ইয়াং পেশেন্ট, হয়তো বাড়ির বউ টৌ আছে, আমাদের ওই তখন ড্রেসার ছিল, এই পোস্টও তো এখন নেই, ড্রেসার, সে ওই গজ পিস গুলো ভাঁজ করবে, কেটে কেটে ওই পেশেন্টদেরকে দিত, এরকম ভাবে ভাঁজ করো তো, তারা এরকম করে খুশি হতো, ও দিদি আমার হয়ে গেছে, আবার দিন, সেই ড্রেসারকে বলছে। এমনও হয়েছে যে পেশেন্ট রাত্রিবেলা গান করছে, রবীন্দ্রসঙ্গীত গাইছে, অর্থোপেডিক পেশেন্ট, এমনিতে তো সে সুস্থ, আগেকার সময়ে তো অনেক দিন পেশেন্টকে হাসপাতালে থাকতে হতো। এবার আমরা গিয়ে বললাম, আপনি গান গাইছেন, আশেপাশে পেশেন্টের যদি ঘুম না হয়, তারা তো বলবে। পাশের পেশেন্ট বললো, না না, ও গান ভাল লাগে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, করুন। আমাদেরও ভাল লাগছে যে একটা পেশেন্ট গান গাইছে, এরকম পরিবেশ তো হয় না। আচ্ছা, ওনার গান গাইতে ইচ্ছা হচ্ছে, করুক। এই চুপ চুপ, আস্তে কথা বল, ওই পেশেন্টটা গান গাইছে, ভালো লেগেছে তো এগুলো। বাড়ি যাওয়ার সময় বাড়ির লোককে চিনিয়ে দিয়েছে, এই দেখুন আমার দাদা, এই দেখুন আমার বৌদি, এই সিস্টার জানো খুব ভালো। ডাক্তারকে দেখিয়ে বলেছে, এই রোজ উনি আসতেন আমাকে প্রতিদিন এসে, খবরের কাগজ যেহেতু আমি নিই, আমার কাছে জিজ্ঞেস করেন কোথায় কি হলো, খেলার খবর। এই পরিবেশ নেই এখন। একটা পেশেন্টের কাছে এত লোক বসে আছে, পেশেন্টেরও ঠিক মতো রেস্ট হচ্ছে না, কিন্তু পেশেন্ট তো সেটা বোঝে না, পেশেন্টের বোঝার কথাও নয়। আমরাই বুঝি না সব জেনে, তো পেশেন্ট কি করে বুঝবে? ফলে নার্সিং এর, মানে আমার খুব ভালো লাগছে যে আমি অনেকটা শেয়ার করতে পারছি, মানুষজন যদি যারা দেখবেন তারা হয়তো অনেকটা জানবেন, যে এই যে সবাই গিয়ে আমার পরিষেবাটা হচ্ছে না বলে আপনারা মারমুখী হচ্ছেন, তার বদলে আপনারা যদি সংগঠিত হয়ে আপনার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বলেন যে আমাদের হাসপাতালে নার্স দিন, ডাক্তার দিন, তাহলে কিন্তু আপনাদের রুগীরা পরিষেবাটা পাবে, কাউকে মারামারি করতে হবে না। ডাক্তারদের বিষয় নিয়ে আলোচনা হয় যে ডাক্তার কম, নার্সদের বিষয় নিয়ে কিন্তু একদম আলোচনা হয়। ওইটাই তো আপনাকে প্রথমেই বললাম, যে রেকগনিশনটা খুব কম, যে আন্দাজে কাজ করতে হয়। আমাদেরও কিন্তু ফ্লোরেন্স যা যা করে গেছিলেন, দেখতে গেলে সেগুলো আমাদেরও করতে, লিনেন টিনেন সবই দেখতে হচ্ছে। কিন্তু এবার যদি আমি বলি যে মানে পেশেন্ট বেডটা এখান থেকে ওখানে করা যাক, একটু দূরে করা যাক গেলে ভালো হয়, সেটা হবে না। তার কারণ পেশেন্টের এমন চাপ যে বেডগুলো কাছাকাছি না করলে বেড বাড়ানো যাবে না। কিন্তু এইবার যখন একটা যুদ্ধকালীন প্রস্তুতি হয়, একটা পেশেন্ট খারাপ হয়ে গেছে, তখন তো খুব অসুবিধা হয়। প্যান্ট্রি ছিল আগে, যে পেশেন্টটা ভালোভাবে ভালো হাঁটাচলা করতে পারে, বাড়ির লোক হয়তো খাবার আনছে বা পেশেন্ট হাসপাতালেরই খাবার খাচ্ছে, একটা ঘর ছিল, টেবিল আছে, বেঞ্চি আছে, সবাই সেখানে বসে খেত, নেই এখন। তাহলে এই পাশে পেশেন্ট, হয়তো একটা পেশেন্ট খুবই মরিবান পেশেন্ট, তার অক্সিজেন চলছে, নানা রকম অ্যাপারেটাস রয়েছে তার সঙ্গে, এই পেশেন্ট হয়তো দুদিন পরে ছুটি হবে, সে কি করে ওই পেশেন্টটা রয়েছে, খেতে গেলে তার তো একটা অসুবিধা হয়। এই যে ছোট ছোট বিষয়, এগুলো দেখার কেউ নেই, কেউ অ্যাড্রেস করার নেই। মানে নার্স মানে কিন্তু এটা নয় যে আমি ওয়ার্ডে গেলাম, কটা ইনজেকশন দিলাম, স্যালাইনের বোতলটা শেষ হয়ে গেছে, পাল্টে দিলাম, আবার চলে এলাম, এটা নয়। নার্স মানে কিন্তু অনেক কিছু, কিন্তু আমাদের ভাবার সময় নেই। ভালো স্মৃতিও তো নিশ্চয়ই আছে কিছু, হ্যাঁ, তো দীর্ঘ কর্মজীবনে তার দু চারটে ঘটনা একটু বলুন না। মানে একটা তো বলতেই হয় আমাকে, আমার ট্রেনিং পিরিয়ডের একজন পেশেন্ট আমাদের ছিলেন, পেশেন্ট সেই সময়কার সময় মেডিকেল বোর্ড টোর্ড বসেছিল, পেশেন্টের বাঁচারই কথা নয়, সেই পেশেন্ট ভালো হয়ে বাড়ি গেছিলেন, তার সঙ্গে আমার একটা বাড়ির সম্পর্কই হয়ে গেছিল। আচ্ছা, একটু থামাচ্ছি, আপনি কর্মজীবন শুরু করেছিলেন কোন হাসপাতালে?
মানে আমার ট্রেনিং শুরু হয়েছে SSKM এ, বেশ। তারপরে আমি গেছি পুরুলিয়াতে চাকরি পেয়ে, হ্যাঁ। পুরুলিয়াতে 3 বছর থাকার পর আমি আবার পুরুলিয়াতে এসেছি, এই পিজিতে এসেছি। এই যে ঘটনাটার কথা বলছেন এটা SSKM এর ট্রেনিং এর সময়, আচ্ছা তাহলে আচ্ছা, কত বছর আগে। হ্যাঁ এবং আমরা যখন স্টুডেন্টরা হ্যান্ড ওভার টেক ওভার করতাম আর কি, একটা শিফট আসছে একটা শিফট যাবে, তো ওনারা কয়েকজন পেশেন্ট ছিলেন, তারা মোটামুটি আর কি, খুব একদম খুব খারাপ নয়, খারাপ অবস্থা সার্জারি ওয়ার্ড তো মানে হুম। অপারেশন হবে, অপারেশনের কয়েকদিন খুবই খারাপ, তারপরে আস্তে আস্তে তারা ভালো হচ্ছে। তো তারা ঠাট্টা করে বলতেন, ওই দেখো দেওয়া নেওয়া শুরু হয়েছে, দেয়া নেওয়া শুরু হয়েছে, দেয়া নেওয়া ছিল বলতে ওই দেয়া হ্যাঁ। নেওয়া শুরু হয়েছে। তো ওই সেই পেশেন্টের সঙ্গে আমার এখনো যোগাযোগ আছে, এবং সেই পেশেন্ট তারও এখন বয়স আচ্ছা হয়ে গেছে, তিনি অবশ্যই আমার থেকে বয়সে বড় ছিলেন, এখনো আছেন। গত বছর কি তার আগের বছরও 25শে বৈশাখ মোবাইলে রবীন্দ্রসঙ্গীত গেয়ে আমাকে পাঠিয়েছেন ভয়েস মেসেজ। হ্যাঁ, এরকম ভালো স্মৃতি আছে। আবার ধরুন এমনও আছে, আপনি যেহেতু ভালোটা বলতে বললেন, আমি লাস্ট রামরিক হসপিটালে ইনচার্জ ছিলাম, ওইখানে একটা ইয়াং পেশেন্ট আইসিইউতে ছিল 3 মাস, ইয়াং মেয়ে একদম, তো একদমই প্রথম প্রথম তো বাড়ি যাওয়ার অবস্থাই না। আর রামরিকে সেই সময়টাতে অ্যাডমিনিস্ট্রেশন বলতে আমি একাই ছিলাম, আমার তখন হাসপাতালটা রেনোভেট করে শুরু হয়েছিল সবে, আচ্ছা তো তখন ওখানে মানে আর কেউ ছিলেন না, আরো যে হায়ারকি তারা ছিলেন না, আমিই ছিলাম। আমি আমার যে সরকারি মেয়েরা ছিল, হাসপাতাল কি হ্যাঁ হ্যাঁ, রামরিকদা সরলালকা হসপিটাল, তো সেখানে আমার মেয়েদেরকে নিয়ে কাজ হতো আর কি। সেই মেয়েটি যখন বাড়ি যাচ্ছে, সে ছবিও আমার কাছে এখনো আছে, যে ও যখন বাড়ি যাচ্ছে সবাই মানে সবাই মিলে দাঁড়িয়ে ওর সঙ্গে ছবি তোলা হয়েছিল, মানে ভাবা যায়নি যে ওই মেয়েটি বাড়ি যাবে। সেটা আচ্ছা একটা আমাদের ভীষণ ভালো লাগার একটা বিষয় হয়েছিল সকলের কাছেই, একদম হাসপাতাল সুপার থেকে শুরু করে সকলেই, মানে একটা সিসিউ পেশেন্টকে তুলতে গেলে যারা ওখানে স্বাস্থ্যকর্মী থাকে তাদের একটা বড় অবদান আছে, ডাক্তার তো আছেই, আমাদের হ্যাঁ। মেয়েরাও আছে। তো সেইগুলো সেটাও একটা ভাবলেই ভালো লাগে এখনো। তো এরকম আছে, ভালো ভালো সম্পর্ক, ভালো ভালো স্মৃতি আছে। একটা ঠকে যাওয়ার স্মৃতি আছে ছোটবেলায়, একদম ট্রেনিং এ আসার পরপরই একজন টাকার জন্য ব্লাড পাচ্ছে না, আমরা আমরা দুজন বন্ধু ছিলাম, সে বলছে এরকম টাকা নেই, ব্লাড আনতে পারছে না। তো আমাদের ওই টি ব্রেক একটা ছিল, আমরা হোস্টেলে গিয়ে দুজনে মিলে, দুই বন্ধু মিলে, তখনকার সময় দুই বন্ধু মিলে 70 টাকা বা 80 টাকা দিয়েছিলাম। তো সে বলেছিল আমি গ্রামে যাব, গিয়ে গিয়ে আনবো, কিন্তু এখনই তো ডাক্তাররা বলছে আনতে আনতে তো দেরি হয়ে যাবে। তো আমরা দিয়েছিলাম, আর এখন আর মনে নেই যে ব্লাডটা এনেছিল কিনা, কিন্তু টাকাটা সে আর ফেরত দেয়নি। তারপরে আমরা বুঝেছিলাম যে এইভাবে দেওয়া যাবে না, মানে এইভাবে টাকা দেওয়া যাবে না, আমরা তাকে ব্লাডের ব্যবস্থা করে দিতে পারি, করেওছি তারপরে অনেক, কিন্তু এই টাকা দেওয়া বিষয়টা থেকে সরে গেছি। কিন্তু আমরা অনেক অন্যরকম করেছি, খুবই গরিব পেশেন্ট, বামেদের আমলে তো সব ফ্রি ছিল না, ফলে তাকে ওষুধপত্র আনতে পারছে না, চিকিৎসাটা আটকে আছে, তখন আমাদের উদ্যোগে আমরা সবার কাছ থেকে চাঁদা তুলে, মানে যারা প্রফেসররা তাদের কাছ থেকে, হাউস স্টাফ তাদের কাছ থেকে আমরা সকলে মিলে চাঁদা তুলে তাকে ওষুধপত্র কিনে দেওয়া, খাবার কিনে দেওয়া, আমরা বাড়ি থেকে জামা কাপড় এনে দেওয়া, এগুলো আমরা করেছি। তো সেই জায়গাটা জানি না এখন আছে কিনা, তবে মাঝে মাঝে চাঁদা তুলতে হয় এখনো, এখন সাপ্লাই আছে, এখনো পর্যন্ত আছে, অন্তত কলকাতায় টার্সিয়ারিতে মানে আবার চাঁদা তুলতে হয় রুগীদের হ্যাঁ হ্যাঁ, নিজেরা নিজেরা করলাম আর কি, আচ্ছা এই সবাই মিলে দিয়ে গেলে যদি ওনাকে ওর এই ওষুধটা আনা যায়, বা ওকে হয়তো ডাক্তার একটু হাই প্রোটিন খেতে বলছেন, সেটা নেই, আমরা সবাই মিলে একটা কিছু একটা ড্রিঙ্কস, হ্যাঁ হ্যাঁ সেটা দিলাম, একটু ফল এনে দিলাম। এমনও পেয়েছি আমরা, এইডস পরে ধরা পড়েছিল মেয়েটি এবং তার মা ভর্তি হয়েছিল, সে একটা কাপড়ে 3-4 দিন দেখার পর যখন আমরা জিজ্ঞেস করলাম যে চেঞ্জ করছো না এইভাবে, কিভাবে হবে, জামা কাপড়ই নেই তো চেঞ্জ করবে কোত্থেকে। তো সেই আমরা সঙ্গে সঙ্গে ইভিনিং এ যে আসবে তাকে ফোন করলাম যে তুই আপাতত একটা নিয়ে আয়, তারপরে আমরা দেখছি। তারপরে সে মানে মাটারও শাড়ি এবং মেয়েটারও তো বিয়ে টিয়ে সেই ছোট বয়সে দিয়ে সবটাই গন্ডগোল। তারপরে তো তাদেরকে মানে চ্যানেলাইজ করে ওই ওষুধপত্র খাওয়ার জন্য সেই দিকে দিয়ে দেওয়া হলো। সে এমনকি একটা থালা পর্যন্ত নেই, হাসপাতাল থেকে খাবার দিচ্ছে, নেবে যে থালা, সেই থালাটা পর্যন্ত নেই। সেই সব আমরা সবাই মিলে কিনে টিনে দিলাম। আচ্ছা হাসপাতালের খাবার তো এখন ঠিকাদারদের দিয়ে দেওয়া হয়, তো ওখানে রান্না হয় না বাইরে থেকে রান্না করে খাবার আসে?
না, বাইরে থেকে রান্না করে খাবার আসে। মানে সেখানে নজরদারির কোনো সুবিধা ব্যবস্থা কিচ্ছু নেই। বড় কারণ আমি বড় দেখেছি, আমি একটি বাড়িতে দেখতাম যে প্রচুর রান্না-বান্না হতো তখন আম আমার এক বন্ধুর বাড়ির পাশেই। তো জিজ্ঞেস করলাম যে, "এখানে প্রতিদিনই দেখি এত রান্না হয়, কি কেটারার নাকি?" বলল, "না, ওরা হাসপাতালে খাবার দেয়।" সে যে রান্নাঘরের অবস্থা! তার মানে নিশ্চয়ই নজরদারি নেই কোনো। হ্যাঁ, নজরদারি তো অভাব আছে, অবশ্যই অভাব আছে, অবশ্যই আছে। ওইটাও আমরা দেখি যে ওই যে কন্টেনার, এই কন্টেনারটাতে কাল থেকে খাবার আনলে কিন্তু আমি খাবার দিতে দেবো না। এটাও আমরা বললে তবে চেঞ্জ হয়। ফলে আর মানে যে পোর্শনটা বললাম না সেটা একটা বলার কথা। মানে আমরা ধরে নিয়েছি এখন গত 15, 20, 25 বছর ধরে নার্স মানে হচ্ছে ওয়ার্ডে যাব, তাদেরকে এই করতে হবে, আমরা বলবো এই করে দিন, ওই করে দিন, তারা হচ্ছে ডাক্তাররা বলবে, বাড়ির লোকরা এই বলবে। কিন্তু নার্স মানে কিন্তু একটা অনেক বড় একটা ব্যাপার। কেন বলছি আমি? এক তো ফ্লোরেন্সের ব্যাপার আছেই, কিন্তু ফ্লোরেন্সের যারা উত্তরসূরি পরের নার্সরা, মানে ল্যাভিনিয়া ডক, আরো কিছু নার্সরা আছেন, তাদেরকে নিয়ে এই যে টাবম্যান, হেনরি টাবম্যান বলে, তাকে নিয়ে একটি ইয়েও আছে, হেনরি টাবম্যান বোধহয়। আচ্ছা। টাবম্যানটা মনে আছে, আগেরটা আমার মনে পড়ছে না। তাকে নিয়ে ফিল্মও আছে, ডকুমেন্টারি ফিল্মও আছে। মানে এই নার্সদের ভূমিকা কিন্তু অনেক। নার্সরা কিন্তু মানে মেয়েদের এগিয়ে আসার জন্য, মেয়েদের এই যে এখন আমরা বলি উইমেন এম্পাওয়ারমেন্ট, এটাতে কিন্তু একটা বিরাট ভূমিকা। ভোটাধিকার প্রয়োগ হবে, যে মেয়েরা যে ভোটাধিকার দেবে, সেইটাতে কিন্তু নার্সদের একটা বিশেষ ভূমিকা, অগ্রণী ভূমিকা ছিল। মানে তখন নার্সদের কথাটা যারা শুনতেন সেই সময় এই জন্য শুনেছিলেন যে এরা রিয়েলিটিটা অনেকটা বেশি জানে। মানে মেয়েদের কি অবস্থা, কি কাজ করতে হয়, কিভাবে তাদেরকে স্লেভের মতো কাটাতে হয়, সেখান থেকে তাদেরকে যদি তারা যদি ভোট দিতে পারে, ভোট দেওয়া মানে কি, আমি একটা মতামত দেব, এই মতামত দেওয়ার যদি ক্ষমতাটা থাকে, তবে সে বলতে পারে যে আমি বিয়েটা না করে আমি পড়াশোনা করব, আমি ট্রেনিংটা নেব। অথবা একটা স্লেভারি তো ছিলই, সেইটাতে মানে এরকম হেনরি টাপম্যান বা আরো অনেকজন আছে, তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে এই হস্টেলে রেখে তাদেরকে নার্সিং পড়িয়ে একটা পরিষ্কার জীবনে এনে দিয়েছেন। আমি এগুলোও যদি বাদ দিই যে এটা তো শুধু মেয়েদের, কিন্তু সমাজ সংস্কারক হিসাবে এই যে আমরা আজকে ভোটাধিকার দিই, সারা পৃথিবীর মানুষজন যে মেয়েরা যে ভোট দিচ্ছে, এটার জন্য কিন্তু নার্সদের একটা অগ্রণী ভূমিকা ছিল। ল্যাভিনিয়া ডক বলে যে নার্স ছিলেন, যিনি ছিলেন, তিনি এর জন্য অ্যারেস্টও হয়েছেন। মানে তিনি একা নয়, মানে তিনি তার সহযোগী যারা, তারা অ্যারেস্ট হয়েছেন, এবং তারা বলছেন যে অ্যারেস্ট হওয়ার পর খারাপ লাগার থেকে তারা তাতে করে আরো এনরিচ হয়েছিল, ভেতরে ঢোকার জন্য তারা আরো অনেক বেশি জানতে পেরেছিলেন। ফলে নার্সদেরকে মানে এই যে একটা দাগিয়ে মানে একটা হয়ে গেছে না, যে সবাই জানে আমি হাসপাতালে যাব, ওয়ার্ডে গেলে একজন নার্স আছে, এবার সেই নার্স আসবে, বিছানায় চাদর কেউ পেতে দেবে বা নার্স পেতে দেবে, যাবে, ইঞ্জেকশন দেবে, ওষুধ দেবে। অনেক বড় একটা কাজের সঙ্গে যুক্ত ছিল। বা ধরুন আমি কোথাও, আমি হয়তো এসএসকেএম এর নার্স, আমি আরেকটা জায়গায় আমি নার্সেস ইউনিটির হয়ে গেছি, কারণ ওদের উপরে এই অন্যায়টা হচ্ছে, আমাকে ওখানকার অথরিটি জিজ্ঞেস করবে আপনি কেন এসছেন, আপনার তো এখানে আসার কথা না। মানে আমি যেহেতু অন্য হাসপাতালে, আমি যে অর্গানাইজেশনালি আসতে পারি, এইটাই এখনো নিতে পারে না, অনেকে জানেও না বোধহয় যে যাওয়া যায় এভাবে। আপনি আপনার হাসপাতালে আমি আসবো না, আপনি যা খুশি তাই করবেন, বা একটা যা খুশি তাই হয়েছে তার একটা প্রোটেস্ট করতে আমি আসবো না, এটা তো হতে পারে না। ফলে নার্সদেরকে যদি ফ্রি হ্যান্ড দিয়ে দেখা হয়, তাহলে আমি আমি মানে দায়িত্ব নিয়ে বলতে পারি রুগী পরিষেবা 1 লাফে অনেক উপরে উঠবে, অনেক উপরে উঠবে। অনেক জায়গায় আমি এটুকু বলি যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম ম্যান্ডেটারি হস্টেল, এখনো কিন্তু হস্টেল ম্যান্ডেটারি, কিন্তু বিভিন্ন জায়গায় হস্টেল এখন দেওয়া হচ্ছে না। জেনেরিক নার্স, জেনেরিক বিএসসি নার্সিং যারা পড়ে, তাদের বেশিরভাগ জায়গায় হস্টেল নেই। যারা জিএনএম পড়ে, মানে ডিপ্লোমা যারা পড়ে, তাদের জন্য হস্টেল যদি বা থাকে তাহলে হয়তো সেকেন্ড ইয়ার থেকে আছে, ফার্স্ট ইয়ার নেই, কোথাও সেকেন্ড ইয়ারও নেই। আর যারা জেনেরিক বিএসসি পড়ছে, মানে ডিগ্রি কোর্স করছে, তাদের জন্য কোনো কোনো হস্টেল নেই, ব্যবস্থা নেই। না, কিন্তু থাকার কথা। কিন্তু থাকার মানে কথা এটা রেসিডেন্সিয়াল কোর্স। রেসিডেন্সিয়াল কোর্স। এই যে সিদ্ধান্তগুলো নিয়ে ফেলতে পারছে, নার্সিং ফ্রেটার্নিটি থেকে এটাকে আটকাতে পারছে না। এটা যদি আমরা নার্সেস ইউনিটি ছাড়া এই নিয়ে কেউ কথা বলে না, কিন্তু অর্গানাইজেশন আরো অনেক আছে, তারা কেউ এটা কথা বলে না। মানে আমি সেই নিয়ে কথা বলবো যেটাতে আমার সুবিধে হবে। আমি আমি অন্তত বিপদে পড়বো না।
সেইটুকুই আমি বলবো, তার বেশি আমি বলবো না। তাহলে তো আমার সঙ্গে আমি আমাকেই ঠকাচ্ছি। একটা অর্গানাইজেশন সে তো ভালো মন্দের কথা বলবে, আমরা তো এটা বলছি না যে সপ্তাহে 2 দিন আসবে, 12 ঘন্টা করে কাজ করবে, বাকি 4 দিন আসবে না, এরকম দাবি তো আমরা করছি না। আমরা বলতে চাইছি একটা সুষ্ঠু পরিবেশ এবং নার্সদের যা যা পাওয়ার কথা সেটা তুমি দাও। মানে আমরা কাজ করতে চাই, আমাদের ভীষণ ভাবে কাজের করতে চাই, পরিবেশটা দাও। আমরা রুগীর কাছে পৌঁছতে চাই। আমরা তো আগে রুগী টেম্পারেচার হলে পেশেন্টকে মাথা ধুয়ে দিয়েছি, আমরা তো পেশেন্টকে স্পাঞ্জ দিয়েছি, ঠিক আছে বাড়ির লোক আছে, আমি তাকে বললাম আপনি এইভাবে এইভাবে দিন, কিন্তু সেটুকুও কি আমি বলতে যেতে পারছি? আমার মাথায় প্রচুর কাজ, ডেঙ্গু কটা, চিকেনগুনিয়া কটা, ম্যালেরিয়া কটা, এগুলো সব পাঠাতে হবে। এই আমার আমার এই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু বড় রিপোর্টটা হবে। দেবে কারা? নার্সরা দেবে, অথচ সব ডকুমেন্ট আছে। যে কেউ প্রত্যেকটা হাসপাতালে যদি লোক থাকে, হাসপাতালের ভলিউম অনুযায়ী লোক থাকবে। ছোট হাসপাতাল হলে হয়তো একজনে হবে, বড় হাসপাতাল হলে হয়তো 10 জন লাগবে। তাহলে এর আগের সরকারের আমলে শুনেছি প্রচুর চাকরি দেওয়া হয়ে গেছে, অথচ এইগুলো করার লোক নেই, বা লোক অন্য কিছু করছে আমরা জানি না। এই কাজগুলো আমরা করছি, এক জায়গায় ডকুমেন্ট করছি, সেখান থেকে আবার কম্পিউটারে সেটাকে দিচ্ছি, দিয়ে এক জায়গায় পাঠাচ্ছি, সেখান থেকে কিন্তু বলছে তোমার কথার কথা, আমি 2টোর সময় পাঠানোর কথা, এই 2:30 বেজে গেল এখনো পাঠালে না। আমার কাজটা কে করছে? এই যে তারা নেই বলে সেই কাজটা করছি। নার্সও যে নেই, নার্সিংটা কে করবে? ওই কাজগুলো তো অন্যরা করতে পারবে, নার্সিংটা তো কেউ পারবে না। ইনজেকশনটা দিতে, আইভি একটা কিছু দিতে, মনিটরটা দেখে এক্ষুনি ডাক্তারের ইন্টারভেনশনটা লাগবে, এটা এটা তো নার্স ছাড়া অন্য কেউ পারবে না। তাহলে সেটা কে করবে? এইটা কেউ ভাবছে না, কেউ বলছেও না, সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আছে। ওগুলো আমরা কি করে বলবো? তোমরা তো জানোই আমাদের অবস্থা, মানে এটা কি? আমাদের আগের আগের মানে আমরা যেখানে সুপ্রিম কোর্টে গেলাম আমাদের পে স্কেল নিয়ে, মানে হাইকোর্টে দাঁড়িয়ে উকিল কিরকম একটা মিথ্যে কথা বললো যে নার্সদের কাজ, আমাদের যখন স্কেল চেঞ্জ হয়েছিল 2009 সালে সম্ভবত স্কেল চেঞ্জ হয়েছিল, 8 থেকে 9 হয়েছিল, তখন ডিপ্লোমা এমপ্লয়িরা পেত 11 নম্বর। তখন আমাদের দাবি ছিল আমাদেরও 11 করতে হবে। ওদেরটা করলো 11 থেকে 12, আমাদেরটা করলো 8 থেকে 9, তাহলে আমাদের ডিসক্রিমিনেশন একই রয়ে গেল। ওই যে একটা চেঞ্জ হয়েছিল পে কমিশনে, সরকারি উকিল বললেন যে ওইটার পর থেকে নার্সদের উপরে এমন কোনো বাড়তি কাজ দেওয়া হয়নি যে তাদের স্কেল চেঞ্জ করতে হবে। প্রথমত এটা একটা মিথ্যে কথা, দ্বিতীয়ত এই কাজের উপর বেস করে তো স্কেল হয় না। ডিপ্লোমা তুমি যাদেরকে দিচ্ছ স্কেল, তাদের কি কাজ বাড়ানো হয়েছে? জানি না আমরা। তাদেরকে যা দিচ্ছ তুমি, আমি ডিপ্লোমা নার্স, আমাকেও তো সেটা দেবে। তাদের তো নাইট ডিউটি করতে হয় না, নাইট ডিউটি তো আমরা করি 12 ঘন্টা। যে কোনো কিছু, তাদের ডিজাস্টার হোক, হসপিটালে প্রথমেই হচ্ছে হেলথের সব ছুটি ক্যান্সেল, এবং অন্য কারোর ছুটি অত চুলচেরা দেখা হয় না, কিন্তু নার্সদের কিন্তু আগে আগে হচ্ছে যে এই সব চেঞ্জ হয়ে গেল, কে আনলিভ নিয়েছিল, কে সিএল নিয়েছিল, সব ক্যান্সেল হয়ে গেল। সবচেয়ে সফট টার্গেট, সবচেয়ে সফট টার্গেট হচ্ছে নার্স। নার্সরা। তার হচ্ছে নিজের প্রশাসনের কাছে, মানে হেড অফিসে, পাবলিকের কাছে, সর্বত্র। এরকম করলে রুগীরা যাবে, রুগীদের তো আসতে হবে হাসপাতালে, সবার তো কর্পোরেট জায়গায় গিয়ে পরিষেবা নেওয়ার ক্ষমতা নেই, আর কর্পোরেট জায়গাতেও কি নার্সিং আছে, সেটাও তো ভেবে দেখতে হবে। আপনার কখনো মনে হয়নি যে দূর ভাল লাগছে না, এইভাবে কাজ করা যায় না, আমি প্রাইভেট কোনো হসপিটালে চলে যাই? কখনো মনে হয়েছে? না, সেটা মনে হয়নি। সেটা প্রথমত হচ্ছে যে প্রাইভেটে হচ্ছে স্যালারি অনেক কম। আচ্ছা, তারপরেও কথা হচ্ছে যে এখানে আমি যেভাবে কাজ করতে পারছি, মনে হতো যে ওখানে গেলে পারবো না। আর আমাদের সময় কিন্তু প্রাইভেট ছিল শুধু বেলভিউ আর উডল্যান্ডস, তারপরে আস্তে আস্তে তো প্রচুর হলো, তাও বোধহয় সব থেকে বেশি পুরনো বেলভিউ, তারপরে বোধহয় উডল্যান্ডস, আর ক্যালকাটা হসপিটালও ছিল, এইটুকু মনে পড়ে যতটুকু। সেটা মনে হয়নি, বরং আমাদের হায়ার এডুকেশন, আমাদের মানে ইন সার্ভিসে তো ডিপ্লোমা থেকে ডিগ্রি করা যায়, আমাদের অনেক বন্ধুরা করেছে, আমি সেটাও পড়তে যাইনি। আমি একবার পরীক্ষা দিয়েছিলাম, কোয়ালিফাই যেটুকু করেছিলাম, এখনকার সময় হলে ওই নাম্বারে প্রাইভেটে ডিগ্রিটা করে নেওয়া যেত, তো তখন হয়নি, হলে হয়তো করতাম। তারপরে আর খুব বেশি চেষ্টা করিনি, আমার বেডসাইড নার্সিংটাই ভালো লাগতো। আমি ওইটা করে অ্যাডমিনিস্ট্রেশনে যেতে হবে, আমার ওইটা আমি ভাবলে মনে হতো না, তার থেকে আমি এটাই করব। এই যে পেশেন্টের সঙ্গে ইন্টারাকশন, এটা আমার পেশেন্ট পার্টি, এটা আমার কাছে বেশি, মানে বেশি ঠিক বলে মনে ভালো লাগতো, আর এটাই আমি এনজয় করতাম। দুঃখ হতো, খারাপ লাগতো, কিন্তু এটাই আমি এনজয় করতাম। পেশেন্ট ফিরে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে, চোখ মুখগুলো দেখলে
কাজের উৎসাহটা বাড়তো। আমরা হোস্টেলে এসে গল্প করতাম এগুলো, এই জন্য আরো হোস্টেল দরকার। হোস্টেলে এসে আমরা গল্প জানিস ওই পেশেন্টের কথা বলতাম না, আজকে বাড়ি গেল জানিস। আবার কেউ হয়তো বলছে, আমি হয়তো বলছি বা অন্য কেউ বলছে, আমাদের ওয়ার্ডে আজকে জানিস অমুকটা এরকম একটা দুর্ঘটনা ঘটলো, কি বাড়ির লোকরা কান্নাকাটি করছিল, আজকে কিছুই খেতে পারলাম না। এরকম হয়েছে আমাদের। প্রথম এই বামেদের আমলে পেশেন্ট পার্টি ঢুকলো ভেতরে, রাখা যাবে রুগীদের কাছে, রুগীর বাড়ির লোকদের। তারপরে এখন তো একটা মেলা শুরু হয়ে গেছে, কোনো কোনো হাসপাতাল তাও মেনটেন করে। এইটার জন্য না পেশেন্টদের সঙ্গে নার্সদের রিলেশন, পেশেন্টের সঙ্গে ডাক্তারের রিলেশন অনেক ডিটোরিয়েট করেছে। অনেক পেশেন্ট আমাদের কাছে অনেক গোপন কথা বলেছে, যেগুলো কিন্তু বাড়ির লোকের কাছে বলেনি, আমার কাছেও বলেছে। মানে বার্নস পেশেন্ট, সে বলেছে, সে বাড়িও গেছে, তার অফিসিয়াল রেকর্ড একরকম, সে বলেছে কিন্তু আরেক রকম। কারোর সঙ্গে আমি এমনকি আমার বাড়িতেও শেয়ার করিনি যেটুকু বলেছে। একটু পিঠে হাত হাত বুলিয়ে দিয়েছি, একটু কাছে টেনেছি, গিয়ে কথা বলতাম। দেখবে সব দিন একদিন সব দিন কি খারাপ দিন থাকে, ভালো দিন একদিন আসবে, এসব হয়েছে। কিন্তু এই যে পেশেন্ট পার্টি, নার্সরা কথা বলবে কখন? সারাক্ষণ তো বাড়ির লোক রয়েছে, সে তো গোপন কথা ছেড়ে দিন, এমনিও যে বলবে, এই তুমি কলেজে পড়ো, কি জানো কি করো তুমি? কলেজে পড়ে, আচ্ছা আর কি করো? ও তুমি গান জানো, আচ্ছা একটা গান শোনাও তো। নাইট ডিউটিতে আমরা পেশেন্টদের, একটু ভালো পেশেন্টকে আমাদের নার্সিং স্টেশনে নিয়ে এসে গান শুনেছি, পেশেন্ট গান শুনিয়েছে, একটার পর একটা গান শুনিয়েছে। তখন মনে হতো ভাগ্যিস আমি এই প্রফেশনে এসেছিলাম, নাহলে এই এক্সপিরিয়েন্স কোথায় হবে। কিন্তু দুঃখ লাগে এইটাই যে নার্সদের যে রেঞ্জে ভূমিকা, সেটা এখন করতেও, এখন না, খুব যে দেখেছি এটা তা নয়, সেটা তখন বুঝতাম না একরকম, এখন বুঝি সেই জন্য একরকম, সেটা করতে দেওয়া হয় না। আর যদি বা তারা করতে যতটা পারে ততটা রেকগনিশন কেউ দেয় না। মানে এইটা একটা খুব হ্যাঁ, যেকোনো দুর্ভাগ্যজনক আর পেশার কি। জন্য এইটা আর এই একটা পেশাটা ডেভেলপ হওয়ার জন্য তো দরকার। এখন তো একটা মেয়ে দারুণ পড়াশোনায়, সেও নার্সিং এ আসছে, কারণ সরকারি চাকরি তো সেরকম একটা নেই। এটা অনেকদিন পরে, 2 বছর 3 বছর 4 বছর পরে হলেও হচ্ছে, 6 বছর পরে হলেও হচ্ছে, এই জন্য নার্সিং পড়তে আসছে। কিন্তু নার্সিং পড়তে এসো, কিন্তু নার্সিং এর মতো একটু মনটাও নিয়ে আসতে হবে। সেই মনটা যদি তার নাও থাকে, আমাদের কি ছিল? আমাদেরও ছিল, জানতামই না কি করে কি করতে হয়। এ তো টিচারদের কাছে শিখেছি, সিনিয়রদের কাছে শিখেছি, ডাক্তারকে দেখছি যে মানে ব্রেন ওপেন হবে, বারবার আসছে না। এখন তো বারবার পোস্টই নেই, বারবার এসে মাথাটা ন্যাড়া করবে, আসছে না, ডাক্তার নিজেই রেজার দিয়ে মাথাটা নেয়। তখন মনে হচ্ছে উনি পারলে আমি পারবো না কেন? আমিও তাহলে এরকম একটা কাজ করতে পারি যেটা আমার করার কথা না। ফর দ্য সেক অফ পেশেন্ট, ফর দ্য লাইফ অফ পেশেন্ট আমি সব করতে পারি। কিন্তু তুমি লোকজন না নিয়ে তুমি ভেবে নিয়েছো সবই আমি নার্সদের থেকে করিয়ে নেব, এটা তো একটা কাজের কথা নয়। আপনাদের এই যে নার্সেস ইউনিটি, হ্যাঁ, এটার বয়স কত হলো? এটা নার্সেস ইউনিটির বয়স 2007ই ধরি আমরা, 2007 থেকে 2026। এটা কি কোনো রেজিস্টার্ড হ্যাঁ, রেজিস্টার্ড সংস্থা? অর্গানাইজেশন। আচ্ছা। আহ, স্বাস্থ্য দপ্তরের কোনো অনুমতি লাগে একটা রেকগনাইজড এই ধরনের সংস্থা হতে না গেলে? না না, সেটা লাগে না। মানে সাধারণ একটা সংস্থা যেরকম হয় হ্যাঁ, সেইভাবেই এটি সংগঠন আর করা। কি। হ্যাঁ। হ্যাঁ, তো এখানে আপনাদের কোনো রাজনৈতিক দলের কোনো না, আমরা নেই? ওটাকে খুব সচেতন ভাবে এটাকে অরাজনৈতিক রেখেছি। আমাদের মধ্যে সব রাজনৈতিক মানে কোনো দলের রাজনৈতিক দলের প্রভাব নেই কোনো ওতে? প্রভাব নেই। আমরা বিভিন্ন কাউকে, রাজনৈতিক দলের মতাদর্শ, বিশ্বাস মেয়েরা ছেলে মেয়েরা আছে, এরকম কিন্তু আমাদের বক্তব্য হয় যে নার্সেস ইউনিটিতে যখন তুমি এলে, তখন তুমি রংগুলোকে বাইরে রেখে বাইরে রেখে সাদাটাই থাক আমাদের রং, যতদিন সেটা আমরা, সেটা এখনো আমরা এটা মেনটেন করতে মেনটেন পারছি। করতে পেরেছেন। হ্যাঁ, এই যেমন নতুন সরকার এসছে, কারুর কারুর মনে হচ্ছে আমরা ওখানে যাবো, যে যাও, নার্সেস ইউনিটি বলে যেও না, ইন্ডিভিজুয়ালি যাও, হুম। যেতেই তো, তাকে তো আমরা আটকাতে পারি না। কিন্তু আমরা অফিসিয়ালি সরকারি হিসাবে সরকারের কাছেই যাব, সরকারি পদে যিনি আছেন, যিনি এটার জন্য এন্টাইটেল, আমরা তার কাছেই যাব। স্বাস্থ্যমন্ত্রী, ডিএইচএস, প্রিন্সিপাল সেক্রেটারি যিনি ছিলেন তিনিই আছেন, তো সেখানে যাওয়া। এটা তবে কার ইনিশিয়েটিভে তৈরি হয়েছে? এইটা তৈরি হয়েছে, এটাও একটা কথা, এটা তৈরি হয়েছিল পার্বতী পাল, আমাদের একজন সিনিয়র দিদি ছিলেন, উনি মেডিকেল কলেজ থেকে পাশ করেছিলেন, এনআরএস এ বহু বছর চাকরি করেছেন। এই পার্বতী দি একটা দারুণ, মানে কি বলবো, তার একটা দারুণ রকম উদ্যোগ ছিল, সে প্রচন্ড, তার এনার্জি ছিল। উনি আছেন, কিন্তু এখন অসুস্থ বলে খুব একটা বেরোতে পারে না, আহ একটা বনি ড্যামেজ হয়েছে আর কি, যার জন্য বেরোতে পারে না। এইভাবে যে করা যায়, মানে আমরা কোনোদিন ভাবতে পারতাম না।
মানে দিদি না বললে বা দিদিরটা না দেখলে আমরা মানে এই যন্ত্র তো এই সেদিন এলো, হুম হাসপাতালে হাসপাতালে যাওয়া, সেখান থেকে ওয়ার্ডে ওয়ার্ডে যাওয়া, অনেক নার্স, মানে পার্বতীদি বোঝানোর আগে পর্যন্ত তারা বুঝতোই না যে স্কেলে তারা পিছিয়ে আছে। তারপরে আমরা আমরা মাঝে মাঝে বলতাম, পার্বতীদি এইভাবে সম্ভব ওয়েস্ট বেঙ্গলের সব হাসপাতাল সব ওয়ার্ড? বলছে না, সম্ভব না, যতটা পারবো। আমরা পার্বতীদির সঙ্গে গেছি বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, কুচবিহার, পার্বতীদির সঙ্গে গেছি, গিয়ে শুধু তাই আমরা নাইট অফ এই নার্সেস ইউনিটি আমরা আদায় করেছি, আন্দোলন করে এই দাবি আদায় করা। কোনো আধিকারিক যেন তেন প্রকারণে এই নাইট অফটা দিতে চায় না, নানান রকম মানে কেমিস্ট্রি নিয়ে আসে, নানা রকম ফ্যালাসি দিয়ে এটাকে বন্ধ করতে চায়। এইটা বললে আমি খুব রেগে যাই তখন। কারণ হচ্ছে আমরা তো মানে খেটে খেটে এই জায়গাটা কিভাবে যে 200 মেয়ের মিছিল করতে হয়েছে, মানে তৃণমূলের আগের সরকারের আমলে 200টা মেয়ে যদি মিছিল করে, তাহলে আমরা মনে করেছি আমরা 100% সাকসেস। কিভাবে যে সেই 200 মেয়েকে আনতে হয়েছে সবটা বুঝিয়ে বুঝিয়ে, সেই নাইট অফ যদি আজকে কেউ কেড়ে নিতে চায়, খুব রাগ হয়ে যায় তখন আমার, যে কোনো আধিকারিক কোনোদিন বসে বসে ভাবেনি যে এরা নাইট ডিউটি করে, এদের খুব কষ্ট দাও, ওদেরকে একটা নাইট অফ। তা নয়, এই দাবিটা আমরা ছিনিয়ে এনেছি এই পার্বতীদির নেতৃত্বে। আমরা নিজেরা ঘন্টা হিসাব করে দেখেছি, যখন নাইট অফ দেওয়া হতো না, অন্যান্য সরকারি কর্মচারীর তুলনায় আমরা অনেক বেশি কাজ করতাম, এবং আমরা ডিপ্লোমা স্কেল পাই না। আমাদের কম বেশি 4 বছর লেগেছে এটা নিয়ে আন্দোলন করে, আমাদের এই দাবিটা আদায় হয়েছিল কিন্তু 2012-তে, তখন এই সরকার এসেছে। 2012-তে এই দাবিটা পূরণ হয়েছিল। এই যে ওয়ার্ডে গিয়ে গিয়ে ঘন্টা দেখিয়ে দেখিয়ে, এবং তারা বলতো, কেউ কেউ বলতো, আমরা নার্স হতে এসেছি, আমরা তো জানি নাইট ডিউটি করবো, আবার নাইট অফ কেন? তার জন্য হবে না এসব। কেউ কেউ বলতো, তোরা যদি পারিস, তখন বলতো আর কি, তোদেরকে এই অ্যামাউন্ট চাঁদা দেবো আমরা যদি তোরা এটা আনতে পারি। ভাবতেই পারতো না কেউ। আজকে যারা নাইট অফ নিয়ে চাকরিতে জয়েন করে, তাদের যখন বলি নাইট অফটা ছাড়া তুমি একবার দেখো তোমার রোস্টারটা দেখতে কেমন লাগে, আমরা করেছি নাইট করে, আজকে বাড়ি গেলাম, বাড়ি যেতে যেতে 9টা 9:30, পরের দিন আবার ইভিনিং ডিউটিতে আসছি। বেশিরভাগ বাড়িতে ছেলে মেয়েরা বলতো, কি করে তোমার আজকে ছুটি হয়, তুমি তো এতক্ষণ হাসপাতালেই ছিলে। আমাকেও বলেছে, হ্যাঁ এটা আমাদের হয়। তারপরে আমরা এই জায়গায় নাইট অফটা এইভাবে আমরা পেয়েছি। তাহলে আমাদের, যেটা আমি বারবারই বলতে চাইছি আর কি, যে এই নাইট অফটা দেওয়ার জন্য কিন্তু আধিকারিকরাই স্বীকার করেছে এক সময়, যে নাইট অফটা দেওয়ার জন্য নাইটে অ্যাবসেন্ট কমে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছে, বাড়িতে বাচ্চা পাইনি 3 দিন ধরে, সে আর ছাড়ছে না তাকে যাওয়ার জন্য ডিউটিতে পরের দিন, বা নাইটে ছাড়ছে না, ওই গেলে তো তুমি সেই কাল সকালে আসবে, এত কথা বলতেও পারে না, ছোটগুলো যেগুলো মানে বায়না করে আর কি। তো নাইট অ্যাবসেন্ট কমে গেছে, তারাই স্বীকার করেছে, কিন্তু ওই নানান অছিলায় ওটা দেব না, ওটা দেব না, মানে এই যে একটা ডিপ্রাইভ করার একটা প্রচন্ড চেষ্টা, এটা কেন আমি বুঝতে পারি না। আর এইটা যদি না থাকে, নার্সরা না, ওই যে বলে না যে সোনা, মাটি যদি সেরকম হয় সোনা ফলিয়ে দেবে, নার্সদের যদি একটু এইভাবে খোলা মনে কাজ করতে দেয়, সোনা ফলিয়ে দেবে, দেবেই, আমি গ্যারেন্টি। মানে আমার মনে আছে একটা পেশেন্ট, ম্যালনিউট্রিশন, আমরা তখন ট্রেনিং, বাচ্চা মেয়ে একজন ভর্তি হয়েছে, যিনি প্রফেসর, আমরা প্রায় বলতে গেলে কিছুই বুঝি না, ফার্স্ট ইয়ার। তো বলছেন যে স্যার দেখতে এসছেন, স্যারেদের ধারে কাছেও তো যেতাম না, দূরে দূরে থাকতাম, ভয় লাগতো। দেখছি সিস্টার ইনচার্জকে দিয়ে আমাদেরকে ডেকে পাঠিয়েছেন, গেছি, বলছেন যে এই পেশেন্টটাকে, সিস্টার ইনচার্জকে বলছে, ওদেরকে বলবেন এই পেশেন্টটাকে কিন্তু আমি কালকে এসে পরিষ্কার দেখতে চাই। এবার ম্যালনিউট্রিশন, প্রচন্ড পভার্টি, তখন তো অত বুঝতাম না, এই পেশেন্টটাকে কি করে পরিষ্কার করা যাবে, গায়ের উপরে কয়েক পুরু ময়লা, পায়ে এত বড় বড় নখ, হাতে চুলগুলো কেমন হয়ে আছে। তো যারা সিস্টার ইনচার্জ বললেন, শুনলে তো? স্যার চলে গেলেন, হ্যাঁ কিন্তু কেমন করে? সে আমরা ওই সাদা সাদা বোল থাকে দেখবেন হাসপাতালে, ওই বোলে করে জল নিয়ে এসে আমরা দুজন মেয়ে ছিলাম, এনামেলের, সেইগুলো দিয়ে সিস্টার বললেন যে তোমাদের আজকে আর অন্য কোথাও কিছু করতে হবে না, তোমরা শুধু এইটাতেই থাকো। তখন আমাদের আর ঘন্টা দুয়েক সাফাই সময় আছে, অভিযানে লাগো। সাফাই অভিযান 2 ঘন্টার সময় আছে আমাদের, তারপরে আমাদের ওয়ার্ড থেকে গিয়ে ক্লাস করতে হবে। এবার আমরা 2 বন্ধুতে মিলে, সিস্টার একটু গাইড করে দিলেন কি দিয়ে করতে হবে, কি কি নিতে হবে, গ্লাভস পরে আমরা যখন ওকে পরিষ্কার করলাম, মানে এখন এখন ভাবতে গেলে চোখে জল এসে যায়, যে এত ভাল লেগেছে দেখে তখন, আরে এই মেয়েটা এরকম হয়েছিল, মেয়ে ছিল সেটা, তাকে ওই গজ পিস দিয়ে, স্যাভলন দিয়ে, বেশি একেবারে হাড় কিচ্ছু নেই,
আস্তে আস্তে করে মানে মনে হচ্ছে চামড়া, আর আমরা তো তখন বেশি জানিও না, ফার্স্ট ইয়ার, চামড়াই বোধহয় উঠে যাবে বেশি জোরে দিলে। তাকে যখন পরিষ্কার করে দেওয়া হলো, পরের দিন স্যার এসে তো এরকম করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছেন, সিস্টার মানে ইনচার্জকে বলছেন আর কি, বলছে হ্যাঁ ওই ওই মেয়ে দুটোই করেছে, এবার ডাকুন ওদেরকে। ডাকলেন স্যার, কত বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। পরের দিন স্যার চকলেট নিয়ে এসে দিয়েছিলেন। পারে, সেই জন্য বললাম যে নার্সদেরকে যদি ফ্রি হ্যান্ড দেয়, সিস্টার ইনচার্জ, ডেপুটি সুপার, নার্সিং সুপার, তাদের যদি একটু সদিচ্ছা হয়, তাহলে নার্সরা স্বাস্থ্য ব্যবস্থায় সোনা ফলাতে পারে। এই যে একটা কোভিড গেল, আপনি কোনোদিন দেখেছেন কোনো টিভি চ্যানেলে নার্সরা গিয়ে আলোচনা করছে? কোনোদিন দেখেননি। সার্জারির ডাক্তার গিয়ে কমিউনিকেবল ডিজিজ নিয়ে লেকচার দিচ্ছেন, অথচ কমিউনিটি নার্সিং নিয়ে মাস্টার্স যারা করেছে তাদের একদিনও টাকা হয়নি, কেউ নেয়নি সে পরামর্শ। অথচ তাদের কাছ থেকে যদি নিত, কারণ তাদের মাস্টার্স করার সময় তাদের কিন্তু এগুলো লেসন প্ল্যান, এগুলোতে কিন্তু তাদের করতে হয়েছে, ওগুলো কিভাবে অ্যাওয়্যার করবে, কিভাবে প্রিভেন্ট করবে, কখন তাকে কোথায় নিয়ে যাবে, ইনকিউবেশনে একেবারে কোয়ারেন্টিনে কদিন রাখবে, কিভাবে রাখবে। যদি নার্সদেরকে এই ব্লকে ব্লকে যদি দায়িত্ব দেওয়া হতো, তাহলে ম্যাসাকার আরো কম হতো। কোনোদিন দেখবেন না কোনো আমি সব নার্সকে বলছি না, যারা কমিউনিটি নার্সিং নিয়েই মাস্টার্সটা করলো, এই কমিউনিকেবল ডিজিজ, তারা কিন্তু ভাবলোই না যে এদেরকে নিয়ে কোনোদিন এদের কাছ থেকে কিছু পরামর্শ, মানে অতটা গুরুত্ব নার্সকে দেওয়া যাবে না। যিনি জেনারেল নার্সিং, জেনারেল সার্জারির সার্জেন, যিনি গ্যাস্ট্রোএন্টারোলজির ডাক্তার, যিনি নিউরোলজির ডাক্তার, তারা গিয়ে সেটা, মেডিসিনের ডাক্তার তবু কিছু বলতে পারে, হ্যাঁ বলারই কথা, কিন্তু তাদেরকে নিয়ে মানে চ্যানেলে প্রচুর কথা হচ্ছে, আর কমিউনিটি নার্সিং এর লোকেরা ঘরে বসে বসে দেখছে। কেউ কেউ মানে ক্যালকুলেশন করেছিল যা, যে ক্রস ইনফেকশন হাসপাতালে এই যে আইসিইউতে গেলে এই কোভিড যাচ্ছে, ভেন্টিলেটরে থাকছে, সে চলে যাচ্ছে, তারপরে আবার একজন ভেন্টিলেটরে আসছে, এ থেকে কিন্তু ইনফেকশন বাড়বে পরের দিকে, কিন্তু এরকম একটা রিসার্চ বেরিয়েওছে। এটা কিন্তু এইসব হওয়ার আগে আমাদের সামনে বসে কমিউনিটি নার্সিং যারা করেছে, ওরা ক্যালকুলেশন করে আমাদেরকে দেখিয়েছিল। আমার খুব ইচ্ছা করতো যদি কেউ একটু ডেকে এদের কাছ থেকে পরামর্শ নিত। কে নেবে? ও নার্স আবার কি জানে? তারা কিন্তু জানে, ডাক্তাররাই পড়াতে আসছে মেডিসিন, ডাক্তাররাই সার্জারি পড়াতে আসছেন, তারা প্রশ্ন সেট করছেন, উত্তর দিচ্ছে, মেয়েরা সেই অনুযায়ী নাম্বার পাচ্ছেন। তবু ভয় যেন একটা, যে নার্সরা যদি রেকগনিশন পেয়ে যায়, তা জানি না আমি কি ভয়। এটাতে অ্যাজ এ হোল হেলথ সিস্টেম যে ডেভেলপ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেউ অনেক নাম হয়ে গেলে সে সেটাকে অন্যভাবে ব্যবহার করবে কিনা জানি না। ডাক্তাররা যদি করেন কেউ কেউ, তাহলে নার্সও নিশ্চয়ই করবে। যেমন আমি বললাম যে কিছু নার্সের তো হয়েছে এরকম, যারা অনৈতিক হওয়ার জন্য দাঁড়িয়ে আছে, হচ্ছেও। আমি অন্যভাবে সন্তুষ্ট করে, আমি যেমন ভাবে হোক আমার জায়গাটা যেমন তেমন করে কাটিয়ে আমি চলে যাব। আজকে আমরা যতটুকু জেনেছি ততটুকু হিমশৈলীই তো বলে, হ্যাঁ, হিমশৈলীর চূড়া। আমরা হাতের কাছে নার্সদের পাই সব সময়, ডাক্তারদের তো পাই না, এবং যারা প্রশাসনে আছেন তাদেরকেও আমরা হাতের কাছে সব সময় পাই না। ফলে রুগীর বাড়ির লোক হিসেবে আমরা হাতের কাছে পাই নার্সদের, যদিও আমরা তাদের সিস্টার বলি, কিন্তু একটু এদিক থেকে ওদিক হলেও কিন্তু তাদের উপর ঝাঁপিয়ে পড়তে আমরা এতটুকু দ্বিধা করি না। আজকের এই আলোচনা যারা শুনছেন তারা আশা করি অন্তত এটুকুন বুঝবেন যে কত সীমিত ব্যবস্থার মধ্যে, কত অসুবিধের মধ্যে এদের কাজ করতে হয়। এদের যে নিজেদের যে পারিবারিক যে জীবন, যেটাকে পিছনে ফেলে রেখে ওনারা হাসপাতালে আসেন, সেটা কিন্তু যখন ওরা হসপিটালের ভেতরে আছেন তখন কিন্তু ওই বাড়িটাকে সঙ্গে বয়ে আনেন না তারা। এই যে এত অব্যবস্থা, এত অসুবিধের মধ্যেও ওনারা আমাদের যে পরিষেবা দেন, এটা আশা করি আপনারা আজকের আলোচনায় বুঝতে পারলেন যে এদেরও বলার আছে কিছু। এরাও আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্যে কাজ করতে পারেন, মতামত দিতে পারেন। যারা শুনছেন তাদের মধ্যে যদি কেউ থাকেন, তাহলে একটু জায়গা মতো যদি পৌঁছে দেন এনাদের কথা, তাহলে হয়তো সাধারণ মানুষ এবং সামগ্রিকভাবে স্বাস্থ্য পরিষেবার উন্নতিই আমরা দেখতে পাবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আজকের পর্ব এখানেই শেষ করছি। ভাস্বতীকে অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্যে। আপনাদের যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করতে তো আমি খুব আন্তরিকভাবে আপনাদের অনুরোধ করব, কারণ এই বক্তব্য আরো অনেক মানুষের কাছে পৌঁছানো দরকার। আর আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করবেন। নমস্কার।